হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। জি, ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে। ম্যাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি, জি, আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে। সো আমরা আজকের আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো লাস্ট ক্লাস পর্যন্ত আমাদের যে টপিকগুলো আমরা কভার করেছি তার মধ্যে ছিল ইনভেন্টরি ম্যানেজমেন্ট, যেটা টেমপ্লেটটা আমরা গত ক্লাসে তৈরি করেছিলাম। সো আপনারা সবাই কি প্র্যাকটিস করতে পেরেছেন? কোনো প্রবলেমস হচ্ছে বা কোনো কিছু কোয়েরি আছে? একটু তাহলে জানাবেন। জি ম্যাডাম, ওই গতদিনও একটু জিজ্ঞাসা করেছিলাম, আজকে একটু জিজ্ঞাসা করতে চাচ্ছি যে জি জি স্যার। একাধিক আইটেম পারচেজ এবং সেলস এর ক্ষেত্রে আমাদের এই শীট থেকে আসলে আমরা কিভাবে কাজ করতে পারি? একাধিক আইটেম পারচেজ বা সেলস এর ক্ষেত্রে আপনাকে আইটেম সোল্ড এবং আইটেম পারচেজের এই দুটো যেই আমি কন্টেন্ট করেছি, স্পেসিফিকলি শীটগুলো আলাদা করা আছে। তো ওই শীটগুলোতে হচ্ছে আপনাদের যেই টেমপ্লেট ওয়াইজ তো হচ্ছে আমরা প্রথমে ড্যাশবোর্ডটা তৈরি করেছি, যেখানে ছোট করে একটা বক্সের মধ্যে আমরা ফর্মটা ফিল আপ করার জন্য সব অপশন রেখেছি। তো সেই অনুযায়ী কিন্তু সেই পার্টিকুলার নামগুলো নিয়েই কিন্তু পরবর্তীতে ওই শীটগুলোই তৈরি করা, কলামে তৈরি করা। তো আপনি যদি কলাম সংখ্যা ওখানে বাড়িয়ে দেন, বাড়িয়ে দেন আইটেম 1, আইটেম 2, 3 এভাবে করে যদি নিয়ে আসেন, তাহলে আপনার প্রত্যেকটা শীটেই পরবর্তীতে যখন আপনি ম্যাক্রো কপি পেস্ট করে দেখাবেন, ম্যাক্রোটাও তাহলে সেভাবে হবে। তখন আপনার শীট ওয়াইজ কলাম তৈরি হবে এবং আলাদা আলাদা করে আইটেমগুলো ডিটেলস ওয়াইজ সবগুলো শীটে চলে যাবে। তখন আবার আমরা যখন কোয়ান্টিটির হিসাব নিকাশটা করব, কোয়ান্টিটির হিসাব নিকাশটা আমি বলেছিলাম যে আজকে দেখাবো। তো ইনভেন্টরির কোয়ান্টিটির হিসাব নিকাশটা যখন আমরা করব, তখন আবার ওখানে ওই আমরা যে ফাংশনসটা ইউজ করব ওইটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। যদি মাল্টিপল আইটেম আপনি ইনক্লুড করেন, সেটার ক্ষেত্রে অবশ্যই একটু কমপ্লিকেটেড হবে। দুইটা ওয়েতে করা যায়। একটা হচ্ছে আপনি আলাদা আলাদা করে প্রত্যেকটা আইটেমের জন্যই ইনভয়েস নাম্বার একই রেখে, ডেট একই রেখে, শুধুমাত্র আইটেমগুলো ডিফারেন্ট করে করে এন্ট্রি দিতে পারেন। এটা হচ্ছে একটা ওয়ে। সেকেন্ড ওয়েটা হচ্ছে কলাম সংখ্যা বাড়িয়ে আইটেম নাম্বার 1, 2, 3 এভাবে করে কলামগুলোতে আলাদা আলাদা করে পাশাপাশি বক্সে আপনি সবগুলো কলামে আইটেমগুলোর ডিটেলস গুলো অ্যাড করতে পারেন। এরকম দুইটা ভাবে করা যেতে পারে। ম্যাম এটা তো যদি যদি আবার আপনি, একটু স্ক্রিনশটে দেখাইতেন ভালো হইতো। হ্যাঁ আমি ভুলে গেছি স্ক্রিন সব। শেয়ারে চলে আসছি, তাহলে আমি দেখাচ্ছি। জি থ্যাংক ইউ ম্যাম। জি ম্যাম, এক্ষেত্রে তো বেটার মনে হচ্ছে আপনি যে ফার্স্ট ওয়েটা বললেন এটা আর কি সুবিধা হয়, হয়তো বা বারবার আর কি একই কাজ করে যেতে হবে। ওই এক ইনভয়েস ভিতরে যদি 50টা আইটেম থাকে, তো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এভাবে প্রত্যেকটা আলাদা আলাদা পারচেস করতে হবে বা আলাদা আলাদা সেলস করতে হবে একই ইনভয়েস এবং একই ডেটের এগেনস্টে, রাইট? জি 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 এনেবল। ওকে। সো এখানে যেটা করতে হবে, হ্যাঁ, এই যে যেটা বলছিলাম, যদি আপনি মাল্টিপল আইটেমস এবং ইউনিটস তো আলাদা হয়, কোয়ান্টিটি গুলো আলাদা হবে, এই তিনটারও মানে এই তিনটার যেই ডিটেলস গুলো আপনার 1, 2, 3 এভাবে করে আরো ডিটেলস এখানে নিচে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এবং সেই অনুসারে আপনি আইটেমস পারচেজের মধ্যে এই তিনটা কলাম হচ্ছে আইটেম 1 এর জন্য, আবার পাশাপাশি তিনটা কলাম হবে আইটেম 2 এর জন্য, পাশাপাশি তিনটা কলাম হবে আইটেম 3 এর জন্য। এভাবে করে আপনি কলাম সংখ্যা বাড়াতে পারবেন। হ্যাঁ, যেভাবে আপনি ফর্মের মধ্যে অ্যাড করবেন সেভাবেই কলামগুলোকে এখানে অ্যাড করবেন। অ্যান্ড সোল্ড এর মধ্যেও সেম হবে। এটা হচ্ছে একটা ওয়ে। আর সেকেন্ড ওয়েটা হচ্ছে যে আপনি যদি প্রতিবার শুধু আইটেম আর বিলের নাম্বার, ডেট নাম্বার এক রাখেন, রেফারেন্সটা যদি থাকে তাহলে এক রাখলেন, কিন্তু এই আইটেম নেমস, এসকিউ আর কোয়ান্টিটি, এই তিনটা শুধুমাত্র চেঞ্জ করে করে বারবার ক্লিক করবেন, যে যেই পার্টিকুলার কাজটা আপনি করতে চাচ্ছেন বারবার ক্লিক করবেন। তাহলে যেটা হবে, ওই পারচেজের মধ্যেই মাল্টিপল রো এর মাধ্যমে একই জিনিস আসবে এবং বুঝা যাবে যে এটা একই বিলের অংশ। ঠিক আছে? তো এটার মাধ্যমে যেটা হবে আলটিমেটলি, আপনি যদি এরকম সিঙ্গেল সিঙ্গেল এন্ট্রি দেন, তাহলে আলটিমেটলি যা আমরা যেই পরবর্তীতে যে ফাংশনটা ইউজ করতে যাচ্ছি আমাদের কোয়ান্টিটির ক্ষেত্রে, কোয়ান্টিটির কাজটা ওই ফাংশনিং হয়ে যাবে। আর যদি আপনি মাল্টিপল আইটেমস পাশাপাশি রেখে কাজটা করেন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ফাংশনটা আমরা এখানে ইউজ করবো, আমরা এখানে ইউজ করবো হচ্ছে সামি ফাংশন। তো ওই ফাংশনটা আর একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। ঠিক আছে? তো এই দুইটা প্রসেসে এখন আমি প্রথমটা মানে যেভাবে আপনি এই যে সিঙ্গেল সিঙ্গেল এন্ট্রি দিয়ে করতে পারেন, এইটাই সবচেয়ে ইজিয়ার হবে।
কারণ যেহেতু এখানে ফাংশন ইউজ করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে একটু লং সময় লাগলেও আপনি এন্ট্রি গুলো কমপ্লিট করে ফেললে আপনার আইটেমস ইন স্টক এইখানে এসে ফাংশনে হাত দিতে হবে না, এটা অটোমেটিক্যালি আপ টু ডেট হয়ে যাবে। আমাদের মেইন পারপাস হচ্ছে ইনভেন্টরিটার মাধ্যমে বের করা যে আমাদের প্রত্যেকটা আইটেম কি পরিমাণ কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল আছে এট দ্য এন্ড অফ দ্য ডে, এবং আমাদের রিস্টক করতে হবে কতটুকু, রিঅর্ডার পয়েন্টে নেমেছে কিনা বা রিস্টক করতে হবে কি পরিমাণে সেটা বুঝা। সো এখানে যদি আমরা আইটেম প্রডিউস এবং পারচেজ আর সোল্ড এটার ক্ষেত্রে যদি আলাদা আলাদা এন্ট্রি দেই কোনো সমস্যা নাই, কারণ আমরা আলটিমেটলি কিন্তু জার্নালের ক্ষেত্রে জার্নাল ভাউচার ক্রিয়েট করব। আমরা দেখা যায় যে পারচেজ করলে তখন দেখা যায় ডেবিট ভাউচার ক্রিয়েট করি, সেলস করলে ক্রেডিট ভাউচার ক্রিয়েট করি। এছাড়া সাথে আমাদের ইনভয়েসটা থাকে, অরিজিনাল ইনভয়েসটা থাকে, অরিজিনাল বিলটা থাকে। তো এইটা কিন্তু আমরা অরিজিনাল বিল বা ইনভয়েসের পারপাসে করছি না, এটা কিন্তু আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্টের পারপাসে করছি। সো দ্যাট ইজ ওয়াই আমরা এটা করতে পারি। তবে অবশ্য 20-25টা আইটেম, এতগুলো আইটেম তো হয় না, দেখা যায় যে মোটামুটি আমাদের 10 থেকে 12টা বা 15টা হাইয়েস্ট আইটেম হতে পারে ইনভয়েসের ক্ষেত্রে, তাই না? তো এই ক্ষেত্রে যদি সেরকম আইটেম ওয়ালা ইনভয়েস হয়ও, ওই ইনভয়েসের সংখ্যা কিন্তু তুলনামূলক কম। দেখা যাবে যে বেশিরভাগ ইনভয়েসই দেখা যাবে 3টা 4টা 5টা বা 7টা আইটেম ম্যাক্সিমাম হতে পারে। তো সেই ক্ষেত্রে তখন একটু সময় নিয়ে বসে এন্ট্রি করতে সময় লাগবে না, ঠিক আছে? জাস্ট এটাই এন্ট্রি দেওয়াটা এটা আমাদের এখানে মেইন কাজ। পরবর্তীতে যখন এখানে ফাংশন অ্যাপ্লাই হয়ে যাচ্ছে তখন এই কাজটা ফাস্ট করা যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তবে মানে যে ইস্যুটা একটু বলছিলাম যে ম্যাম, মানে জি আমি এই কনসেপ্ট মোটামুটি মৌখিকভাবে যেটুকু শুনলাম বুঝলাম। কিন্তু দেখা যাচ্ছে কি যে আমাদের তো হচ্ছে একাধিক আইটেম যখন পারচেজ করি দেখা গেছে যে এক পারচেজ মানে ওই পারচেজের এক লটেই 100-150 এরকম বড় একটা মানে পারচেজ থাকে, নোট থাকে। প্লাস হচ্ছে যখন সেলসেরও থাকে, জেনারেটর রিলেটেড বিজনেস তো এটা। তো যখন মানে যে পার্টস গুলো যায় একাধিক পার্টস, ছোট ছোট আচ্ছা ধরনের আচ্ছা, এই ধরনের প্রায় দেখা যায় যে প্রায় 50টা 60টা আইটেম অলরেডি চলে যায়। ঠিক আছে, তখন রাইট রাইট। একটু মুশকিল হয়ে যায়। তবে 50টা 60টা করতে গেলে এভাবে হয়তো বা একটু সময় ধরে ধরে। নো, এইভাবে তাহলে সময় লাগবে। জি জি আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, যেই প্রবলেমটার কথা আপনি বলছেন, যেহেতু আপনাদের এই পার্টস কেনার খরচ বা এক্সেসরিজ কিনতে গিয়ে দেখা যায় অনেক লং হয়ে যায় ইনভয়েস গুলো বা বিলস গুলো। তো তখন সেই ক্ষেত্রে যেটা হয় যে আমরা তখন ডাইরেক্টলি বলি যে এই এক্সেল শিটটা আসলে ওই পার্টিকুলার পারপাসটা মিট আপ করার জন্য না, এটা হচ্ছে প্রাইমারি বা মিডিয়াম লেভেলের যার কোম্পানি আছে বর্তমানে, তারা যদি সফটওয়্যার ম্যানেজমেন্টে না যায় তাদের ক্ষেত্রে এইটা অপশনাল হিসেবে যাতে তারা কাজ করতে পারে এক্সেল এর মাধ্যমে। হ্যাঁ, কিন্তু যদি আপনি ট্যালি সফটওয়্যার ইউজ করেন বা অন্য যে কোনো ইআরপি সফটওয়্যার ইউজ করেন, তাহলে ডেফিনেটলি আপনি যে পারপাসটা মিট করতে চাচ্ছেন ওইটা ফাস্ট মিট করা সম্ভব হবে। কারণ এই এক্সেল এর মাধ্যমে আপনি করতে গেলে ওই যে বললাম মাল্টিপল টাইমস হয়তো এন্ট্রি করতে হবে, অথবা আমাদের যে ফর্মুলাটা দিব ওই ফর্মুলাটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি এটা এক্সেল এর জায়গায় যদি ইআরপি সফটওয়্যার ইউজ করেন, তাহলে এই আপনার যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা যেসব কোম্পানি আসলে মানে লং টার্ম বিজনেস করার কারণে তাদের দেখা যায় যে তাদের ম্যাক্সিমাম আইটেমস এন্ড এভরিথিং অনেকগুলো একসাথে পারচেজ করা হয় বা সেল করা হচ্ছে। তো এই ক্ষেত্রে তখন তারা কিন্তু ততদিনে কিন্তু সুইচ করে, হয় ট্যালিতে সুইচ করে অথবা অন্য কোনো ইআরপি সফটওয়্যারে বা স্যাট্রিকো সফটওয়্যারে সুইচ করে। তো এইটা যেটা হয় যে তখন আমরা সফটওয়্যারে সুইচ করার কথা বলি, বা সফটওয়্যার সুইচ করা সবচেয়ে বেশি সুইটেবল আমার মনে হয়। তো আপনি কি এখনো এক্সেল এই ম্যানেজমেন্টটা করছেন, নাকি আপনার কোম্পানি অলরেডি কোনো সফটওয়্যার ইউজ করছে বর্তমানে? জাস্ট এই তো গেল বছর আগস্টে এরা হচ্ছে একটা পজ সফটওয়্যার নিয়েছে, কিন্তু আমি জানি যে পজ সফটওয়্যার মূলত কোনো কি বলে এটা সুপার শপ টাইপের যে সব ইয়াগুলো আছে এগুলোর জন্য ভালো হয়। তবে মোটামুটি পজ সফটওয়্যার দিয়েও এখানে কাজ করা যাচ্ছে, আমরা যেভাবে চালাচ্ছি বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে যে এখান থেকে কাজ করে যাচ্ছি। তো হ্যাঁ, এক্সেল এর মাধ্যমে এখন মানে এই কাজগুলো বেশ কিছুটা কমে গেছে, শুধু হচ্ছে কমে গেছে। পার্সেস সেল যে লেজার গুলো আছে এগুলো আলাদা আলাদা ভাবে মেনটেন করা হয় এই আর কি। বুঝতে পেরেছি। না ঠিক আছে, কারণ ওইটার এই ক্ষেত্রে ওই যে তখন সফটওয়্যারের কথা বললাম যে ওইটা চলে আসে। কারণ পোস্ট সফটওয়্যারে যেটা হয় যে আপনি তখন ইজিলি এন্ট্রি দেওয়া লাগছে না আপনার সফটওয়্যারে, জাস্ট আইটেম গুলো ডিটেলস অনুসারে কিন্তু ওখানে কোয়ান্টিটি দেখা যায়। সো যেটার মাধ্যমে আমাদের খুব ইজি হয় দেখতে।
তো যেহেতু এই পারপাসটা মিট করছে, আমার মনে হয় যে এক্সেল নিয়ে আর বেশি চিন্তা করেন না যে টেমপ্লেটে আপডেট করা লাগবে বা কিছু, এটা নিয়ে বেশি চিন্তা করেন না। যদি লাগে ইন দ্যাট কেস তাহলে এই যে অল্প পরিসরে করতে পারবেন আপডেটটা, খুব বেশি পরিসরে করা যাবে না। তবে এইটা হচ্ছে এই সফটওয়্যারটা বা এক্সেলের যে টেমপ্লেটটা, এটা হচ্ছে সবার জন্য পারফেক্ট তখন যখন হচ্ছে যে ধরেন আপনি কোনো পার্টিকুলার কোম্পানি হয়তো 3 থেকে 4 বছর বা 5 বছর হয়েছে, মিডিয়াম সাইজ কোম্পানি কারেন্টলি চলছে, এখনো সফটওয়্যার ইউজ করা হচ্ছে না, মানে কষ্ট করে এক্সেল এই কাজটা করতে হচ্ছে। তো এই যে এই কষ্টটা যেতে হচ্ছে এই কষ্টের মাধ্যমে সেই ক্ষেত্রে আসলে এই ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যারটা কাজে লাগবে। তাছাড়া হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানিতে অনেক সময় কনস্ট্রাকশন বেসড কাজের জন্য দেখা যায় যে বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস পারচেস করা লাগে, দেন এট দ্য এন্ড অফ দ্য মান্থ আমাদের দেখা যায় বা কাজের শেষেও অনেক সময় অনেক পার্টিকুলার ম্যাটেরিয়ালস থেকে যায় আমাদের ওয়্যার হাউসে। তো সেই ক্ষেত্রে তখন ওই রিয়েল এস্টেট কোম্পানিগুলো কিন্তু দেখা যায় তাদের ওই ম্যাটেরিয়ালস গুলোর জন্য ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে চায়। তো তারা তো ওই পার্টিকুলার একটা কাজের জন্য আলাদা করে আর ওই সফটওয়্যার নিতে চায় না তখন। তো দেখা যায় যে পার্টিকুলার প্রজেক্ট ওয়াইজ এরকম ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটা টেমপ্লেট তাদের দরকার হয়। তো এই ধরনের ছোট ছোট এই যে এরকম প্রজেক্ট ওয়াইজ কাজের জন্য বা ধরেন ছোট থেকে মিডিয়াম সাইজ কোম্পানিগুলো যারা সফটওয়্যার এখনো যায়নি তাদের সুইচিং এর আগে তারা ঠিক কতটুকু পর্যন্ত কাজ করতে পারে, সাজিয়ে নিতে পারে, গুছিয়ে সেভাবে করতে পারবে এই সফটওয়্যারে। ঠিক আছে? জি, থ্যাংক তো ইউ ম্যাম। ওকে, আচ্ছা। তো এখানে যেহেতু আইটেম স্টকের বাকি দুইটা জিনিস আমাদের এখানে করা বাকি আছে, আপনারা আশা করি দেখেছেন, অলরেডি চেক করেছেন। আমি কিন্তু আপনাদের রিয়েল এস্টেট কোম্পানি যে টেমপ্লেটের ভার্সনটা আছে ওটা আমি আপলোড করে দিয়েছি, প্লাস ইনভেন্টরি ম্যানেজমেন্টের যে ফ্রেশ শিটটা আছে যেটা ফ্রেশ টেমপ্লেট ওটাও আপলোড করেছি একসাথে, যেগুলোর মধ্যে আমরা এখানে ফাংশনগুলো রেখেছিলাম। সো আজকে আমি ফাংশনটা ক্রিয়েট করে দেখাচ্ছি যাতে আপনাদের জন্য ওইটাও বুঝতে ইজি হয়ে যায় যে ফাংশনটা সে কিভাবে ক্রিয়েট করেছি। তো ফার্স্ট অফ অল হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্টের আসলে মূল যে কোয়ান্টিটিটা আমরা বের করি, কোয়ান্টিটি বের করার সূত্রটা হচ্ছে এটা। তো আমি এখানে অ্যাড করি কোয়ান্টিটি। তো কোয়ান্টিটি বের করার সূত্রটা হচ্ছে আমার এখানে ইকুয়ালস টু আনতে হবে। তো এখানে কোয়ান্টিটি বের করার সূত্রটা হচ্ছে ফার্স্ট অফ অল বিগিনিং কোয়ান্টিটি প্লাস আমরা যেটা করি আমাদের এখানে এটা অ্যাড করি আইটেমস প্রডিউসড। তো আইটেমস প্রডিউসড প্লাস হচ্ছে আইটেমস পারচেসড আর লাস্টে হচ্ছে মাইনাস আইটেমস সোল্ড। তাই না? এটা হচ্ছে আমাদের মূল সূত্রটা যেটার মাধ্যমে আমরা কোয়ান্টিটিটা বের করতে চাই। তো এখন এই সূত্রটাতে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে যেটা করতে হবে আমাদের বিগিনিং কোয়ান্টিটি তো এখানে আছে অ্যাভেলেবেল, জাস্ট আমরা এটা প্লাস করে দিব। কিন্তু এই টোটাল কোয়ান্টিটির ঘরে একটা আমাদের ফাংশন অ্যাড করতে হবে যেটার মাধ্যমে আমরা এই পুরো সূত্রটার মাধ্যমে আমরা ইজিলি টোটাল কোয়ান্টিটিটা বের করতে পারবো। তো এটার মাধ্যমে যেটা করতে হবে আমরা ফার্স্টে হচ্ছে আইটেম প্রডিউস, আইটেম পারচেজ আর আইটেম সোল্ড, এই তিনটার আলাদা আলাদা করে এখানে ডাটাটা বের করতে হবে। যে কোনো একটা প্রোডাক্ট নিতে হবে সেটার ডাটাটা বের করব, তারপর এখানে বসিয়ে দিব আর তারপর ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলে সবগুলা একসাথে ডাটা চলে আসবে এখানে। তো আমরা এখানে ফার্স্ট অফ অল আইটেমস প্রডিউস নিয়ে আসি, আইটেমস প্রডিউসড, দেন আনবো আইটেমস পারচেসড, দেন আইটেমস সোল্ড। এবার আইটেম প্রডিউসড জন্য একটা ফাংশন দিয়ে আমাদের তৈরি করতে হবে আইটেম প্রডিউসড কত। তো আমরা কোন আইটেমটা প্রথমে নিচ্ছি, আমরা প্রথম যে আইটেমটা আছে টি শার্ট ব্লু, এটা বের করার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি টি শার্ট ব্লুতে প্রডিউস করা হয়েছিল কি পরিমাণ আইটেম। তো আইটেম প্রডিউসড এর টি শার্ট ব্লুতে কতটুকু কোয়ান্টিটি প্রডিউস করা হয়েছিল এটা বের করার জন্য আমরা এখান থেকে সাম ইফ ফাংশনটা নিতে পারি, সাম ইফ। তো এখানে যদি চলে যাই সাম ইফ, সেখানে দেখতে পাচ্ছেন তিনটা জিনিস অ্যাড করতে হয়, একটা হচ্ছে রেঞ্জ, আর একটা ক্রাইটেরিয়া, আর একটা হচ্ছে সাম রেঞ্জ। তো এই রেঞ্জটা হচ্ছে যে আমি যেই আইটেমটা এখানে অ্যাড করতে চাচ্ছি, যে আইটেমটার কোয়ান্টিটি, ওই আইটেমটা আসলে কোন ঘরে, আইটেমটার ঘরটা হচ্ছে আইটেমস নেম, রাইট? তো আইটেমটার অ্যাকচুয়ালি ঘরটা হচ্ছে আইটেমস নেম, যেটা আমাকে পাওয়া যাবে হচ্ছে আইটেম প্রডিউসড শিটের মধ্যে। তো অফকোর্স রেঞ্জটা হচ্ছে, আমি আবার এটা কেটে দেই, নেম
এখান থেকে আমাদের অ্যাড করতে হবে। তো আইটেম প্রোডিউসড ঘরে আসতে হবে। আইটেম প্রোডিউসড এখানে দেখেন লেখা চলে আসছে ক্লিক দেওয়ার সাথে সাথেই, এবং এই শীটটা পিক করেছে, এই শীটটা থেকে ডাটাটা নিবে। এই শীটটা থেকে কোন ডাটা দিবে? আইটেমস নেমের ঘরটা, এই ডাটাটা। তো আমরা প্রথম থেকে না চেক আউট করে আমরা এইখান থেকে এর পরবর্তী থেকে চেক করব। তাহলে কি হচ্ছে, এখান থেকে ক্লিক করলে পরবর্তীতে বাকি সব ডিটেলস গুলা চলে আসবে। এখন আমাদের শীটটা এন্টিটি দিতে অনেক বড় হয়ে যায়। তো আমি মাত্র 21 পর্যন্ত সেল ড্র্যাগ এন্ড ড্রপ মানে ড্র্যাগ করেছি। তো আমি 21 পর্যন্ত সেল না নিয়ে আমি 1000 সেল পর্যন্ত নিব, বেশি করে নিচ্ছি সেল। তো তাহলে এই আইটেম সেন্স এর ঘরে যত এন্ট্রি আসুক না কেন সব এন্ট্রি এখানে ইনক্লুড হবে। এন্ড আইটেম প্রোডিউসড এর পরে B2 থেকে B1000 পর্যন্ত নিয়েছি আমি সিলেক্ট করে। সো এবার যেটা করব যে এইটা হচ্ছে আমাদের সেই আইটেম প্রোডিউসড এর রেঞ্জটা যেটা আমাদের দরকার। নেক্সট হচ্ছে আমরা আবার চলে আসি আইটেম ইন স্টকে। আচ্ছা, আমরা এখানে যেহেতু ক্লিক করেছি এটার বাদে, এর জন্য আইটেম প্রোডিউসড এর পুরোটা নিচ্ছি 1000 পর্যন্ত। আচ্ছা, ক্রাইটেরিয়াতে ক্লিক করলাম। ক্রাইটেরিয়াতে ক্লিক করলে পরে এখানে যেটা করতে হবে, ক্রাইটেরিয়াটা হচ্ছে আপনি যে পার্টিকুলার প্রোডাক্টটা কিনতে চাচ্ছেন সেই প্রোডাক্টটাই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। এখন এই প্রোডাক্টটা তো আমাদের নিতে হবে আইটেম ইন স্টক শীট থেকে। তো আমরা যেটা করবো, আইটেম সোল্ড একবার যাবো, আবার আইটেম স্টকে একবার আসবো। তাহলে কি হবে, ক্রাইটেরিয়াটা পিক করছে কিন্তু আইটেম ইন স্টক শীটটাকে। আইটেম স্টক শীটটাকে এখানে লেখা আসবে। লেখা আসার পরে আমরা এখানে কার্সার রেখে আমরা এই পার্টিকুলার আইটেমটাকে চুজ করবো, যে আইটেমটা আমরা বের করতে চাচ্ছি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া, দিস আইটেম ইন স্টক হুইচ ইজ ক্রাইটেরিয়া। তো আমরা আবারও এখানে আসি, আইটেম ইন স্টক এন্ড আইটেম গ্রুপ, দিস ওয়ান ইজ দ্য ক্রাইটেরিয়া। দেন তারপর সাম রেঞ্জটা হচ্ছে মূলত আমাদের যে শীটে আমরা গিয়েছিলাম কিছুক্ষণ আগে, আইটেম প্রোডিউস যেহেতু বের করছি, তো আইটেম প্রোডিউসের শীটেই বারবার যেতে হবে। তো আইটেম প্রোডিউসড এর সাম রেঞ্জটা হচ্ছে কোয়ান্টিটিটা। তো কোয়ান্টিটি যতগুলো আছে সবগুলো এভাবে ধরে এখানে আবারও কোয়ান্টিটির সেলটা আমি রেঞ্জটা বাড়িয়ে দিব, 1000 পর্যন্ত করে দিব। এবার এই যে দুইটা সেল আছে দেখতে পাচ্ছেন যে B2 থেকে B1000 আর B2 থেকে D1000, এই দুইটা জিনিস, রাইট? তো এই দুইটা জিনিসের এই যে সেলটা আমি যে রেঞ্জটা ধরছি, এই রেঞ্জটাকে আমি লক করে দিব। এই কারণে যে এই যে রেঞ্জ গুলো আছে অনেক সময় দেখা যায় এক্সেল ঠিক মতো পিক করতে পারে না, বা পাশের লেনের রেঞ্জ গুলা পিক করে। তো সেই জন্য লক করে দিলে যেটা হবে, এখান থেকেই ডাটাটা শুধুমাত্র পিক করবে, অন্য কোনো সেলে যাবে না। তো সেই ক্ষেত্রে লক করার জন্য হচ্ছে বি এর আগে একটা $সাইন, 2 এর আগে একটা $সাইন, আবার ইস্টুর পরে আবার বি এর আগে একটা $সাইন, 1000 এর আগে একটা $সাইন। তো তার মানে বি এর আগে আর পরে একটা করে $সাইন অ্যাড করতে হবে, দুইটা বি এর আগে আর পরে। আবারও ডি এর আগে আর পরে একটা করে $সাইন অ্যাড করতে হবে। তার মানে আমি এখানে মেনশন করেছি যে কোন লেনটা নিবে, কোন কলামটা নিবে, এটা আমি একেবারে ভালোভাবে মেনশন করে দিচ্ছি, তাহলে এটা লক হয়ে যাচ্ছে সেলগুলা। তো এবার যেটা হলো যে আমি যেহেতু ব্লক করে দিলাম, এখন দেখেন সেকেন্ড ব্র্যাকেট চলে আসছে পাশে, তার মানে এটা একদম ব্লকড সেল, এখান থেকেই ডাটাটা নিবে। তো এবার আমি ওকে দিয়ে দিচ্ছি। তো এখন দেখেন আইটেম প্রোডিউসড এর আন্ডারে এখানে কিন্তু ডাটাটা চলে আসছে ফর দিস আইটেম অনলি, যে টি শার্ট ব্লুতে আসলে প্রোডিউসড হয়েছে মাত্র 20টা। তো এখন দেখি আমরা চেক করে আসলে কি ঠিক কিনা। হ্যাঁ, টি শার্ট ব্লুতে আমরা এখানে দিয়েছিলাম 20টা। এখন আমরা এখানে মাত্র একটা এন্ট্রি দিয়েছি বলে এটা আমাদের জন্য ইজিলি বের করা ইজি হচ্ছে, বাট পরবর্তীতে যখন অনেকগুলো এন্ট্রি হয়ে যাবে ডেট ওয়াইজ, তখন কিন্তু আমাদের এখানে টোটাল অ্যামাউন্টটা অটোমেটিক্যালি দেখাবে আইটেম প্রোডিউস অ্যাকচুয়ালি কত। দেন এভাবে আমাদের আইটেম পারচেসটাও করতে হবে। তো আইটেম পারচেসটার ক্ষেত্রে ফাংশন আবার চুজ করি আমরা সামি। এবার আবার রেঞ্জ, ক্রাইটেরিয়া এন্ড সাম রেঞ্জ। এবার যেহেতু আইটেম পারচেসড বের করতে চাচ্ছি, তো তার মানে আইটেম পারচেসের শীট নিয়ে কাজ করতে হবে। সো আমাদের জন্য রেঞ্জ হচ্ছে ফার্স্ট অফ অল আইটেম পারচেসড এর এই যে আইটেম নেই, এই পুরো কলামটা। সো আইটেম নেমটা হচ্ছে C2 থেকে C21 পর্যন্ত নিচ্ছে, আমি C2 থেকে C1000 পর্যন্ত নিচ্ছি, আবারও এখানে বাড়িয়ে নিচ্ছি। দেন নেক্সট হচ্ছে ক্রাইটেরিয়াটা হচ্ছে আইটেম ইন স্টক, এখানে একবার ক্লিক করতে হবে। আইটেম ইন স্টকের টি শার্ট ব্লু, দিস ওয়ান ইজ আওয়ার ক্রাইটেরিয়া, বিকজ আমরা এই পার্টিকুলার আইটেমটারই আইটেম পারচেস বের করতে চাচ্ছি। দেন নেক্সট হচ্ছে সাম রেঞ্জ। সো সাম রেঞ্জের ক্ষেত্রে আমাদের আবারও যেতে হবে আইটেম পারচেসে, এবং আইটেম পারচেসের কোয়ান্টিটির যে কলামটা এটা হবে আমাদের জন্য সাম রেঞ্জ।
তো প্রত্যেকবারই আমরা আইটেম নেম অ্যান্ড কোয়ান্টিটি, আইটেম নেম অ্যান্ড কোয়ান্টিটি এভাবে করে আমরা রেঞ্জ এবং সাম রেঞ্জ। তো কোয়ান্টিটিটা আমি বাড়িয়ে দিচ্ছি, 1000 করে দিচ্ছি। এবার এই যে C2 থেকে C1000 এবং E2 থেকে E1000 এটার ক্ষেত্রে আমি এই কলাম গুলোকে লক করবো। তো সি এর আগে একটা করে ডলার অ্যাড করব, আগে আর পরে একটা করে ডলার অ্যাড করে দিচ্ছি। সি এর আগে দুটা, সি এর আগেই দেন পরে, আর ই এর আগে এবং পরে আর একটা করে ডলার অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে সেই সামিট ফাংশন যেটা আমরা ইজিলি ইউজ করে এটার ডাটাটা পেয়ে যাচ্ছি। এবং এটা আপনি অন্য কোনো পারপাসেও যখন এক্সেল শিট ইউজ করবেন, যখন আপনার এরকম প্রয়োজন পড়বে যে আপনি একটা পার্টিকুলার ডাটা কোনো একটা লং শিট থেকে নিতে চাচ্ছেন, আপনি সামিট ফাংশন ইউজ করে ক্রাইটেরিয়াটাকে উদ্দেশ্য করে যে আপনি কি বের করতে চাচ্ছেন, ক্রাইটেরিয়াকে উদ্দেশ্য করে আপনি বের করতে পারবেন এভাবে। তো দেন ওকে দিলাম। তো আইটেম পারচেজের ক্ষেত্রে আসছে 0, তার মানে আইটেম পারচেজের মধ্যে টি শার্ট ব্লু নাই, দ্যাটস ওয়াই আমি কোনো অর্ডার শুনতে পাচ্ছি না। টি শার্ট ব্লু নাই দেখে এখানে 0 আসছে। আচ্ছা, আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? একটু কাইন্ডলি জানাবেন। জি জি শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। জান্নাতুল ফেরদৌস আপু শুনতে পাচ্ছেন না, রাইট? সো আপু আরেকবার একটু কাইন্ডলি জয়েন করেন, আরেকবার একটু রিলোড দিয়ে ক্লাসটাতে জয়েন করেন, তাহলে শুনতে পাবেন। আচ্ছা ঠিক আছে। তো এই তো এখানে তো যেহেতু টি শার্ট ব্লু নেই তো আসেনি। এন্ড দেন নেক্সট হচ্ছে আমাদের আইটেম সোল্ড। আবারও সোল্ডে আসলাম, ফাংশন সামিট। এবার রেঞ্জ আর সাম রেঞ্জ দুটা ধরবো কিন্তু আইটেম সোল্ড থেকে, এবং ক্রাইটেরিয়া হবে আবারও সেম, আমাদের আইটেম ইন স্টকের আইটেম নাম্বার, ফার্স্ট নাম্বার আইটেম। তো ক্রাইটেরিয়া শুধুমাত্র হচ্ছে আমাদের এই আইটেম ইন স্টকের দিস আইটেম, আর বাকি দুটা হচ্ছে আমাদের আইটেম সোল্ড থেকে। সো রেঞ্জটা ধরি, ফার্স্ট অফ অল আইটেম সোল্ডে যাচ্ছি, আইটেম সোল্ড লেখাটা আসছে, তার মানে ঠিকমতো পিক করেছে। এন্ড দেন আইটেম নেমটা পুরোটা আমরা সিলেক্ট করবো। তো আইটেম নেম সহ সিলেক্ট করছি না, কারণ ওইটা সহ আসবে, তো আমার এই হেডার লাগবে না, আমার জাস্ট পরবর্তী কলামগুলো থেকে চুজ করলেই হবে। সো সি এর আগে আর পরে আমি ডলার সাইন অ্যাড করে দিচ্ছি। একই টাইমে আপনি করতে পারবেন এই কাজটা, ব্লক করে দেওয়ার জন্য। আগের পরে দিয়ে দিচ্ছি, আর এখানে হচ্ছে আমি 1000 পর্যন্ত সেল নিয়ে নিচ্ছি, এটাও সেম রেটে। দেন ক্রাইটেরিয়ার জন্য আইটেম সোল্ডে যাই, আইটেম স্টক একবার আসি। আইটেম স্টক পিক না করলে আপনি অন্য একটা শিটে যাবেন, শিটে যেয়ে আবার যখন আসবেন তখন দেখবেন পিক করবে। দেন ক্রাইটেরিয়া হচ্ছে আবারও টি শার্ট ব্লু, আইটেম ইন স্টকের টি শার্ট ব্লু। দেন সাম রেঞ্জ আবারও হচ্ছে আমাদের আইটেম সোল্ডের ক্ষেত্রে এই কোয়ান্টিটিটা, আইটেম সোল্ডের কোয়ান্টিটি। তো আইটেম সোল্ড E2 থেকে E16 পর্যন্ত ধরছে, তো আমি ই এর আগে আর পরে ডলার দিয়ে দিচ্ছি। আর সেলটা লক হয়ে যাওয়ার পর আমরা এখানে 1000 পর্যন্ত কলামটা নিচ্ছি। তো দেন ফার্স্ট এবার আমরা লাস্টে ওকে দিয়ে দিচ্ছি। সো এইখানে আমাদের টোটাল আইটেম সোল্ড কত আসছে? 30। তো আইটেম সোল্ডে গিয়ে দেখি, হ্যাঁ আমাদের টি শার্ট ব্লু হচ্ছে 30। তো তার মানে ঠিক মতো ডাটা আসছে, আমাদের ফাংশন ওকে আছে, কোনো সমস্যা নাই। এখন জাস্ট এই সূত্র অনুযায়ী আমাদের বসাতে হবে, এই পার্টিকুলার সেলের ভিতরে সূত্র অনুযায়ী এই জিনিসটা বসাতে হবে। তাহলে এখানে 3টা সামিট ফাংশন, যেহেতু আমি যদি এখানে প্রথমেই করে দেখাতাম তাহলে কিন্তু আপনাদের বুঝতে ইজি হতো না, বাট এখন যখন বসাবো জাস্ট কপি পেস্ট করে করে এখন দেখবেন খুব ইজি হয়ে যাবে। তো আমরা যখন এখানে জাস্ট এখান থেকে একটু আমি আমার ইকুয়াল সাইনটা নেই, আমার ইকুয়াল সাইনটা কিবোর্ডে কাজ করছে না, তো আমি এখান থেকে নিলাম। এবার আমাদের ফার্স্টে হচ্ছে বিগিনিং কোয়ান্টিটিটা দিতে হবে। সো বিগিনিং কোয়ান্টিটি ইজ দিস সেল, এন্ড তারপর আমরা এই বিগিনিং কোয়ান্টিটি রেখেই এন্টার দিব। এখানে আসবো 20 এর ঘরে, এখানে এসে পুরো সামিট ফাংশনটাকে কপি করব, কপি এন্টার, এখানে আসবো প্লাস দিয়ে বসিয়ে দিব, প্রাইস ফাংশনটা বসে গেল। এবার আমরা আবার এন্টার দিব, দেখেন এখানে 70 হয়ে গেছে। এবার আমরা আবার আইটেম পারচেজে আসি, পুরো ফাংশনটাকে আবারও কপি করব, এন্টার দিব, 70 এর ঘরে আসি, এখানে এসে লাস্টে প্লাস অ্যাড করব, যেহেতু আইটেম পারচেজটাও প্লাস হবে, তো প্লাস অ্যাড করে আমরা সামিট ফাংশনটা ফর আইটেম পারচেজ বসিয়ে দিলাম। এবার আবারও এন্টার দিব, আইটেম সোল্ডে আসবো, পুরো সামিট ফাংশনটাকে এখান থেকে কপি করব, কন্ট্রোল সি এন্ড এন্টার দিব। এই ফাংশন সবই ঠিক থাকবে, জাস্ট আমরা এখানে এসে কপি করে এখানে এনে পেস্ট করে দিব। তো এটা পেস্ট করার জন্য আমি এখানে একটু বড় করে দিচ্ছি।
আইটেম সোল্ডটা কিন্তু আমাদের এখানে মাইনাসে হবে, তো মাইনাস দিয়ে দেন আইটেম সোল্ডের ফাংশনটা বসাবো। তাহলে কি হলো, বিগিনিং ইনভেন্টরি প্লাস প্রথম সামিসটা হচ্ছে আইটেম প্রডিউসের জন্য, দেন প্লাস আইটেম পারচেজের জন্য সামিস, দেন মাইনাস আইটেম সোল্ডের জন্য সামিস। দেন এবার যখন আমরা ফাইনালি এন্টার দিব তখন আমাদের টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে 40, যেটা আমাদের অ্যাকচুয়ালি কারেক্ট, বিকজ আমরা এখানে বিগিনিং কোয়ান্টিটি ছিল 50টা, আমরা প্রডিউস করেছি আরো 20টা, হলো 70টা, এরপর থেকে মাইনাস হয়ে গেল, সেল হলো মাত্র 30টা, আছে কিন্তু 40টা। তো তার মানে আমাদের এই কোয়ান্টিটি, টোটাল কোয়ান্টিটি ঠিক মতো আসছে। এবার জাস্ট কি করবো, আইটেমটাকে জাস্ট এই কোয়ান্টিটিকে সেলটাকে ধরে ড্রপ করব। তাহলে যেটা হচ্ছে প্রত্যেকটার আইটেম অ্যাকচুয়ালি কতটা আছে এখানে কিন্তু বের হয়ে গেছে। তো আমরা এখানে চেক করার জন্য জাস্ট যে কোনো একটা টেস্ট করতে পারি, যেমন প্যান্ট হাফ সাপোজ এখানে 10 হচ্ছে, তো আমরা চেক করি প্যান্ট হাফ এখানে আসলে কোথায় কোথায় আছে। আইটেম প্রডিউসড নাই, পারচেসড এর মধ্যে নাই, আইটেম সোল্ড, আচ্ছা এখানে হ্যাঁ কোনোটাতেই নাই। তো বেসিক্যালি প্যান্ট হাফটা হচ্ছে শুধুমাত্র বিগিনিং কোয়ান্টিটিতে ঘরে যেটা আছে সেটা। আবার স্কার্ট এখানে আমরা পারচেস করেছিলাম, যেহেতু এই যে স্কার্ট এখানে 60টা পারচেস করেছিলাম, তারপর সোল্ডের ঘরে 40টা মাইনাস 10টা, সেখানে 30টা সেল করেছিলাম। তো 60টা পারচেস করেছিলাম, 30টা সেল করেছিলাম। সো আইটেমের স্টকে আমাদের স্কার্ট প্রিভিয়াসলি ছিল হচ্ছে 20টা, তো 20 আর 60 হচ্ছে আমাদের 80, আর যেহেতু 30টা সেল হয়েছে তো বাকি 50টা এখানে আছে। তার মানে এই পার্টিকুলার সামিট ফাংশন ইউজ করে যে ক্যালকুলেশনটা করলাম এটা ঠিক আছে। তো এবার যদি আমি সাপোজ আপডেট করতে চাই, সাপোজ প্যান্ট হাফের একটা আমরা এন্ট্রি দিয়ে ফেলি এখন, দেখার জন্য যে এখানে চেঞ্জ হচ্ছে কিনা। তো প্যান্ট হাফের জন্য এখানে এন্ট্রি দেই, ফার্স্ট অফ অল প্যান্ট হাফের জন্য এন্ট্রি দিব এখানে প্রডিউসড জন্য। সো সাপোজ আমরা ডেট একটা সিলেক্ট করছি 10 প্রডিউস, তো আচ্ছা ঠিক আছে, আর ডেটটা ছিল জানুয়ারি 20, আরো 2022, আর এখানে হচ্ছে প্যান্ট হাফের এই ডিটেলসটা অ্যাড করতে হবে। সো ট্রান্সপোজ এন্ড অল বর্ডার, আর কোয়ান্টিটিটা দিলাম 80। এবার এই পার্টিকুলার এন্ট্রিটা আমরা প্রডিউসড দিয়ে দিচ্ছি। আচ্ছা ম্যাক্রো প্রবাবলি এনেবল নাই, সো ভিউ ম্যাক্রোস, আইটেম প্রডিউসড, রান। দেওয়ার পরে এখানে আইটেম প্রডিউসড মধ্যে যেহেতু আমি অ্যাড করেছি, তো তার মানে প্যান্ট হাফে দেখেন এখন প্রডিউসড অনুযায়ী কিন্তু এই 80টা অ্যাড হচ্ছে। তো দিস ইজ পার্টিকুলারলি ওয়ার্কিং, যেহেতু আমরা এখানে এখন এন্ট্রি দেওয়া শেষ, আমাদের এর জন্য কাজ করছে। দেন রিঅর্ডার পয়েন্ট আছে, এই রিঅর্ডার পয়েন্টের জন্য আমরা কিন্তু আবার আলাদা একটা সূত্র তৈরি করব, বিকজ আমরা জানি যে এখানে কিছু স্কেল আছে, ওই স্কেলে আমাদের প্রোডাক্ট রাখতে হয় সবসময়। তো আমরা সেই রিঅর্ডার পয়েন্ট বা পয়েন্ট অর লেভেল টু রিঅর্ডার, তো আমরা একটা আলাদা ঘর করলাম, যেটার মধ্যে আসলে লিখবো যে কোম্পানির পার্সপেক্টিভ থেকে আসলে তারা কি পরিমাণ রিঅর্ডার করার, স্টকের রিঅর্ডার করার জন্য সেফটি পয়েন্ট রেখেছে। তো এটাকে আবার লেভেল অফ রিঅর্ডার, বা আমরা যেটাকে বলি সেফটি স্টক, ঠিক আছে, এটা হচ্ছে সেই সেফটি স্টক, ডিকাপলিং স্টক, যেই পার্টিকুলার সেফটি স্টকটা আমরা আমাদের রিস্ক মিনিমাইজেশনের জন্য রাখি। তো এই সেফটি স্টকটা রাখার জন্য আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যেই একটা করে লেভেল থাকে, যে এই লেভেলের নিচে নামলেই আমরা আর তখন আমরা আমাদের এখান থেকে সেল করতে করতে নতুন আবার অর্ডার দিয়ে দিব প্রডিউস করার জন্য, অথবা নতুন পারচেজ করতে চলে যাব। তো সেই ক্ষেত্রে তখন আমাদের এখানে সেফটি স্টকটা মেনশন করা থাকতে হবে। তো সাপোজ আমি ধরে নিলাম যে টি শার্ট ব্লু এর জন্য সেফটি স্টক হচ্ছে 40, আর টি শার্ট রেড যেটা আছে সেটার জন্য সেফটি স্টক হচ্ছে 30, প্যান্ট হাফের জন্য ধরে নিলাম এখানে সেফটি স্টক হচ্ছে সাপোজ 20, আর স্কার্টের জন্য হচ্ছে এখানে ধরে নিলাম 10। তো প্রত্যেকটার জন্য দেখেন আলাদা আলাদা সেফটি স্টকের লেভেল। সো এই অনুযায়ী যদি আমি এখন রিঅর্ডার পয়েন্টটা সেট করতে যাই, তাহলে এখানে একটা সূত্র আমাদের
বের করতে হবে যে আসলে সেফটি স্টকটা কতটুকু আছে, রিঅর্ডার পয়েন্টটা বের করতে হবে। সো আমি এখানে ইফ ফাংশনটা অ্যাড করছি। তো ইফ যদি এটা এরকম হয় যে যদি পার্টিকুলারলি আমরা দেখি যে এই টোটাল কোয়ান্টিটিটা, দিস কোয়ান্টিটি ইজ লেস দেন মানে হচ্ছে আমি যেই নাম্বারটা এখানে দিব সেই নাম্বারের চেয়ে যদি কম হয় তাহলে কি করবে, আর যদি বেশি হয় তাহলে কি করবে, এই দুটো জিনিস দিতে হবে। সো লেস দেন, এখানে প্রথমটার জন্য আমাদের ভ্যালুটা হচ্ছে 40, তো আমি লেস দেন 40 দিব। যদি এটা হয় তাহলে ইফ দ্য ভ্যালু ইজ ট্রু দেন কি হবে, এখানে টোটাল কোয়ান্টিটিটা এখানে দেখাবে রিঅর্ডার পয়েন্টের ঘরের মধ্যে এটা ইনভার্টেড কমা দিব, ভেতরে লিখবো লো স্টক। ঠিক আছে, আর যদি দেখি যে আসলে 40-এর চেয়ে বেশি আছে, 40 আছে বা 40-এর চেয়ে বেশি আছে যদি দেখায়, তাহলে এটা হবে ফলস। তখন সেই ক্ষেত্রে শুধুমাত্র দুইটা ইনভার্টেড কমা রাখবো, ভিতরে কিছু লিখবো না, তাহলে অটোমেটিক্যালি এখানে কোনো কিছু লেখা আসবে না। তো আমরা এখন ওকে দিয়ে দিই। দেখেন এখানে যেহেতু 40টা আছে তার মানে সমান সমান, রাইট, রিঅর্ডার পয়েন্টের সমান আছে, দ্যাট ইজ ওয়াই এখানে কোনো ওই লো স্টক কথাটা লেখা আসে নাই। এখন আমরা জাস্ট এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিই। প্রত্যেকটারই কোনো লো স্টক কথা লেখা আসে নাই, কারণ প্রত্যেকটারই এখনো ভ্যালুগুলো সবগুলাই 40-এর উপরে আছে। তো এখানে দেখতে হবে একটা জিনিস, যে আমি যেহেতু ড্র্যাগ এন্ড ড্রপ করলাম সাথে সাথে কি হলো, প্রত্যেকটারই কিন্তু লেভেল 40-এ সেট হয়ে গেল, তাই না? কিন্তু আমাদের লেভেল সেট করতে হবে কোথায়, এখানে এই লেভেলটা অনুযায়ী সেট করতে হবে। তো তার মানে আমাদের প্রত্যেকটার মধ্যে একটু জাস্ট ছোট করে নাম্বারটাকে এডিট করে দিতে হবে। প্রথম নাম্বারটা ঠিক আছে, যেটা হচ্ছে 40 স্কেল, যেটা ঠিক আছে। এন্ড পরেরটার ক্ষেত্রে আমরা এখানে এডিট করে অ্যাড করব 30, বিকজ এটার ক্ষেত্রে আমাদের স্কেল হচ্ছে 30। পরেরটার ক্ষেত্রে অ্যাড করব 20, তো 20, এন্ড তারপরটার ক্ষেত্রে অ্যাড করব 10। তো এবার তাহলে আমাদের প্রত্যেকটা স্কেল গুলা চেঞ্জ হয়ে গেল। তো E14, 15, 16 হচ্ছে 20 আর 17 হচ্ছে 10। হ্যাঁ ঠিক আছে, এবার আমরা জাস্ট একটা এন্ট্রি করে দেখি টি শার্ট ব্লু এর ক্ষেত্রে। তো আমরা টি শার্ট ব্লু এর ক্ষেত্রে আমরা এখানে সোল্ড আইটেম সোল্ড এর একটা এন্ট্রি করে দিই, ট্রান্সপোজ দিলাম। সো এবার ইনভয়েস নাম্বার দেই, INV, ডেট দেই 20 তারিখ, কোয়ান্টিটি দেই 30টা। তো সাপোজ আমাদের এখানে আইটেম সেল হচ্ছে, সো যখন আমি সোল্ডে ক্লিক করব আইটেমটা কিন্তু সেল হলো এবং সোল্ডে এন্ট্রিটা চলে গেল। আর এখানে দেখেন আইটেম ইন স্টকে এখানে দেখাচ্ছে 10, অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে, এবং রিঅর্ডার পয়েন্টে দেখাচ্ছে লো স্টক। এখন আপনি এখানে লো স্টক কিন্তু দেখাচ্ছে, আপনি লো স্টকের জায়গায় অন্য কোনো কিছু লিখতে পারেন, যে নিড টু রিঅর্ডার অর সেফটি স্টক লেভেল রিচড, এরকম কিছু লিখতে পারেন। বাট লো স্টকটাই আমার কাছে মনে হয় ইজি টু রিড অ্যান্ড টু আন্ডারস্ট্যান্ড, যে এটা অলরেডি লো স্টক, রাইট? তো যেদিন যেদিন আমরা এরকম দেখবো যে লো স্টক হয়ে গেছে, তার মানে আমাকে এই পার্টিকুলার কোয়ান্টিটিটা হিসাব করে আমাকে এখানে আরো 30টা সেফটি স্টক নিয়ে আসতে হবে, প্লাস আরো 100টা আইটেম সাপোজ আমরা প্রোডিউশন দিব অথবা পারচেজ করে নিয়ে আসবো। তো আরো 130টা আইটেম আমাকে এখানে অ্যাড করতে হবে, যেহেতু 10-এ নেমে গেছে। তো আমার সেফটি স্টক লেভেলে কভার করতে হবে, প্লাস আরো এক্সট্রা 100টা আমি অর্ডার দিতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে তখন এভাবে আমরা পারচেজ বা প্রোডাকশন ডিপার্টমেন্টকে আমি ইনফরমেশনটা পাঠিয়ে দিব যে আরো 130টা বা 140টা আমাদের অর্ডার দিচ্ছি প্রোডাকশনের জন্য। তো এভাবে করে আমরা লো স্টক দেখে ইজিলি রিড আউট করতে পারবো যে কি পরিমাণ আমাদের ডাটা এখানে নাই, আর আমাদের পারচেজ করতে হবে বা প্রডিউস করতে হবে এই জিনিসটা অ্যালার্ম। তো এখান থেকে আমরা ইজিলি অ্যালার্মটা পাবো বা দেখতে পাবো। তো প্রতিদিন যখন আমরা এই ডাটাটা আপডেট হয়ে যাবে, আমাদের প্রতিদিন যেহেতু আমরা এখানে এন্ট্রি করব, তো অফকোর্স এই ডাটাটা অটোমেটিক্যালি আপডেট হচ্ছে রেগুলারলি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এন্ট্রিটা হচ্ছে এখানে আপডেট হচ্ছে। তো তার মানে অটোমেটিক্যালি আপনি এখানে লেভেলটা ঠিক করে রাখলে আপনাকে এটা দেখাবে যে কোনটা কোনটা লো স্টক, এবং সে অনুযায়ী আমরা কাজ করতে পারবো। তো এই হচ্ছে আমাদের টোটাল ইনভেন্টরির কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্টের বিষয়টা, যেটা থাকে যে কোয়ান্টিটিটা আমাদের পুরো ক্যালকুলেট করা, সেফটি স্টক কি পরিমাণ লেভেল আছে এটাকে চেক করা, রেগুলারলি মনিটর করা, এই বিষয়গুলা। আর এখানে বাকি কাজগুলোর মধ্যে একটা দেখিয়েছিলাম যে ম্যাক্রো প্রসেসের মাধ্যমে আসলে এন্ট্রিগুলো হচ্ছে। তো এভাবে করে আপনি যদি ম্যানেজমেন্ট করতে চান সফটওয়্যার ছাড়া এই কাজগুলো প্রত্যেকটাই আমরা করতে পারবো।
বা যখন ওই যে ভাইয়া যেটা বললেন আজকে কোয়ারি করেছেন যে মাল্টিপল যদি স্টক হয় এরকম আমরা একসাথে পারচেস করছি অনেকগুলো এবং এটা আসলে এন্ট্রি দিয়ে শেষ হবে না বা একটা এন্ট্রি দিতেই অনেক সময় লেগে যাবে, তো অবশ্যই সেই ক্ষেত্রে আমরা সফটওয়্যারটা চেষ্টা করবো ইউজ করার। তো সেই ক্ষেত্রে যে কোনো সফটওয়্যারই যেগুলো ইনভেন্টরি ম্যানেজমেন্টের কাজের জন্য পপুলার সফটওয়্যার আছে, অনেকগুলো আছে অনলাইন বেস সফটওয়্যার, অনেকগুলো আছে ইআরপি সফটওয়্যার আছে, যেমন ট্যালিটা আপনারা শিখবেন। তো ট্যালির ক্ষেত্রে আপনারা এই কাজের প্রসেসগুলো আরো ইজিলি করতে পারবেন। ঠিক আছে, কার কোনো কোশ্চেন আছে? জি, আমি একটু কোশ্চেন করতে পারি কি? জি হ্যাঁ বলুন। আহ, এখানে যেমন একটা প্রোডাক্ট যখন এন্ট্রি করার সময় যেমন আমরা টি হাইপেন দিয়ে শার্প ব্র্যাকেটের মধ্যে ব্লু লিখছি। এখন আহ, এটা কি মানে প্রোডাক্টটা এন্ট্রি করার সময় এমন ভাবে কি করা যায় যে আমি টি লিখলাম তো টি আন্ডারে বা টি দিয়ে যা কিছু লেখা আছে সব অটোমেটিকলি নিচে চলে আসলো, এর মধ্যে থেকে আমি একটা সিলেক্ট করে দিলাম, এভাবে কি আসে এক্সেলে? হ্যাঁ, এক্সেলে অটোমেট করা যায় কিছু জিনিস, ইয়েস এক্সেলে করা যাবে। তো সেই ক্ষেত্রে আপনার একটা লিস্ট অফ প্রোডাক্ট থাকতে হবে। সাপোজ আপনার একটা লিস্ট আছে, ওই লিস্টটাকে এখানে আপনি যদি অথরাইজ করে দেন তখন সেই লিস্ট থেকে আপনি যে কোনো কিছু পিক করতে পারবেন বা লিখলে আপনি ওখান থেকে দেখতে পারবেন যে কোন লিস্ট। সাপোজ আমার এইখানে একটা লিস্ট আছে, সাপোজ আমি প্রোডাক্টের লিস্ট যদি ধরে নেই যে আমি পাশের শীটে রেখেছি, হ্যাঁ এগুলো হচ্ছে আমার প্রোডাক্টের লিস্ট, এরকমটা আরো অনেক লিস্ট থাকতে পারে। তখন সেই ক্ষেত্রে আপনি এখানে এই লিস্টের সাথে এইটাকে কানেক্ট করে দিবেন। তো সাপোজ আমি এই টি শার্ট ব্লু এর এই লিস্টটা এখানে কানেক্ট করে দিতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে এখানে কানেক্ট করার জন্য যেটা করতে হবে আপনাকে এই ভিউ রিভিউ ডাটা, তো ডাটার এখানে একটা অপশন আছে, ডাটার এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন, সেটা করতে পারবেন। তো সেটা হচ্ছে আমাদের এখানে ডাটা টুলস এখানে। সো ডাটা টুলস এর এখানে হচ্ছে ডাটা ভ্যালিডেশন। তো ভ্যালিডেশনের এই জায়গাটা থেকে আপনি ইজিলি যে কোনো ভ্যালু নিয়ে আসতে পারবেন। তো আমি সাপোজ এটা লিস্ট আনতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে ইনসেল ড্রপ ডাউনটা আসবে, মানে আপনার ড্রপ ডাউনটা দেখা যাবে এবং সোর্সটা মেনশন করে দিতে হবে যে কোথা থেকে আপনি ডাটাটা নিয়ে আসতে চাচ্ছেন। সাপোজ আমাদের শীট 1 এটা থেকে আনতে চাচ্ছি এবং এগুলো হচ্ছে আমাদের সেই লিস্ট। তো আমরা সবগুলো ডাটা ধরে এখানে ওকে দিলাম। এখন দেখেন পাশে লিস্ট আকারে আমার সবগুলো শীটে অনুযায়ী চলে আসছে ডাটা। আপনি যেটা চুজ করবেন এখান থেকে জাস্ট ক্লিক করলে চুজ হয়ে যাচ্ছে। এটা একটা প্রসেস। তারপর যেটা বললেন যে লিখতে লিখতে চলে আসবে, এরকম ভাবে চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক তো আছে। এই কাজগুলো আমরা করতে পারি। ঠিক আছে। ওকে, তো এখন ছোট ছোট কিছু শর্টকাট আছে আমরা করতে পারবো এক্সেল এর ক্ষেত্রে। তারপর এটা আমরা আমরা যখন গুগল ডকেও গুগল শিটেও যখন কাজগুলো করি গুগল শিটেও এরকম করা যাবে যে লিস্ট অ্যাড করা একটা যাবে। ব্যাপার হচ্ছে এখানে দেখা গেছে অনেক আইটেম, 15 20টা 25টা 50টা এরকম। তো রাইট। অনেক সময় মানে এক্সাক্ট যেটা প্রয়োজন দেখা গেছে টির আন্ডারে যতগুলো আছে এগুলা খুঁজে বের করা আসলে মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু হুম আমি হুম বিষয়টা জানতে চাচ্ছিলাম যে যে কোনো একটা প্রোডাক্টের একটা পার্ট নাম্বার থাকে বা একটা কোড থাকে। তো জাস্ট ওই কোডটা কি এখানে লিখলে জাস্ট ওই প্রোডাক্টটা দেখাবে এরকম ভাবে কি আসলে পসিবল কিনা? যেমন আমরা এক্সেলে যখন কোন একটা ডাটা সার্চ করতে যাচ্ছি, হুম ইসে কন্ট্রোল এফ চাপলে একটা পপ আপ ইয়া চলে আসে, যেটার মধ্যে আমি যদি দেখা গেছে ফাইন্ড লিখি, ফাইন্ড বা যে কোনো কিছু একটা লিখলাম যে আমার এই কোথায় এক্সেলে এই জিনিসটা আছে কিনা, তো সো হুম ও খুঁজে বের করে দেয়। হুম। ঠিক তেমনি ওই ধরনের কোনো সার্চ অপশন বা কোনো একটা ইয়া আসে কিনা, বক্স আসে কিনা যে আমি এটার মধ্যে লিখলাম, এই যে যে 50টা আছে 50টার মধ্যে খুব সহজেই আর কি ওই নামটা ফাইন্ড আউট করে দিবে। এই ধরনের কি কোনো সিস্টেম আছে এই এক্সেল এর মধ্যে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা অবশ্যই। তো এইগুলোর ক্ষেত্রে বিভিন্ন যে ফাংশন আমরা ইউজ করলাম, যেমন এখানে একটা ফাংশন ইউজ করলাম সামি, কয়েকটা ইউজ করলাম ইফ দিয়ে। তো এরকম কিছু কলাম রিলেটেড ফাংশন আছে দেখতে পাবেন, তারপর কিছু কিছু আছে দেখতে পাবেন, এখানে অনেক ধরনের ফাংশন আছে। তো এখানে কিছু কিছু ফাংশন এই কাজ করে। তো আমি বলি এখানে দুই একটা ফাংশন আছে যেগুলো এই কাজ করবে। ধরেন আপনি এখান থেকে কোনো একটা ফাংশন নিতে যাচ্ছেন, সাপোজ এই যে কাউন্টটা আছে, কাউন্টটা অনেক ব্যবহার করা হয়। তারপর আছে আমাদের এখানে সামিট ফাংশন দিয়ে আবার এই কাজটা করা যেতে পারে যে আপনি একটা পার্টিকুলার কোন একটা সেলের
অ্যামাউন্ট বা কোনো একটা সেলের পার্টিকুলার অনুযায়ী পাশের সেলে ওই এন্ট্রিটা দিতে চাচ্ছেন, তো ওরকম করে সামি ফাংশন দিয়েও আনতে পারবেন যে এই আইটেমের এসকিউটা কি। তো সাপোজ আমি যদি বের করতে চাই, তাহলে আমার একটা এই যে শীট লাগবে এরকম, যে আমার সব আইটেম গুলো থাকবে, এসকিউ গুলো থাকবে, হ্যাঁ। এন্ড আমি এই পার্টিকুলার আইটেম এসকিউ এই ঘরটার সাথে এই ঘরটাকে আবার কানেক্ট করে দিব। তাহলে যেটা হবে যে এই ঘরটাতে অটোমেটিক্যালি এই ডাটাটা এখান থেকে পিক করা হবে, হ্যাঁ। আর এটার সাথে সাথে আমি এখানে ডাটাটা পেয়ে যাব। তো সাপোজ ধরেন যে টি শার্ট আইটেম, এটা ধরেন এসকিউ। তো আমি যদি এখানে এসকিউ গুলো নিয়ে আসি, আর এখানে ধরেন যে আমার টি শার্ট যেগুলো আছে, মানে আইটেম গুলো যেগুলো নেম আছে এখানে থাকলো। তো এবার যেটা হবে যে আমি এখানে যে লিস্টটা অ্যাড করেছি এই লিস্টটাও এখানে কপি করে নিয়ে আসি। তো সাপোজ আমি এখানে এই যে চাচ্ছি আমি বের করতে, তো আমি তো লিস্ট থেকে এখান থেকে পিক করব পার্টিকুলার যেই প্রোডাক্টটা আমার দরকার। আর এখানে যাতে সেটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়, সেটা করার জন্য যেটা করতে পারেন, আপনি আবারও সামি ফাংশন ইউজ করতে পারেন, উইচ ইজ এটা আমরা অলরেডি শিখেছি, তো এটা ইউজ করতে পারবেন। যেমন রেঞ্জটা ধরবেন হচ্ছে এই যে এই শীটের এখানে যেই এই যে এই শীটের এখানে যে প্রোডাক্টটা থাকবে, এই প্রোডাক্টটা হবে আপনার সেই রেঞ্জ, ঠিক আছে। তো প্রোডাক্ট গুলোর নেম গুলো হবে সেই রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে তারপর আপনি এখানে লক করবেন শীটের সেল গুলোকে। ক্রাইটেরিয়াটা হবে আপনার এই যে আইটেমস নেমের যে ক্রাইটেরিয়া সেটা, তার মানে আপনার আইটেম স্টকে এখানে একটু ক্লিক করতে হবে, ক্লিক না করলে আইটেম স্টক এই লেখাটা পিক করবে না, ক্লিক করে দেন বলতে হবে টি শার্ট ব্লু। তো আমি এই আইটেমটার উপরে এই এসকিউটা কি বের করতে চাচ্ছি। এবার সাম রেঞ্জটা হচ্ছে এই রেঞ্জ যেটা হচ্ছে আমার এখানে অলরেডি আছে, এই যে এসকিউ। তো আমি এসকিউ রেঞ্জটা দিয়ে দিলাম, আমি রেঞ্জটা বলে দিলাম যে কোন জিনিসগুলোর এসকিউ এখানে আছে বলে দিলাম। এবার আমি ওকে দিলাম। দেখেন যখন টি শার্ট ব্লু বা টি শার্ট রেড পিক করব তখন এখান থেকে আসবে। তো এখানে যেটা পিক করছে, এখানে অরিজিনালি যেটা দেখা যায় যে সামটা যেহেতু পিক করে, তো মানে টোটাল করে ফেলে। তো এই কারণে সামিক ফাংশনটা ইউজ করা হচ্ছে না এখানে, আমরা সামিক ফাংশন ইউজ করলে এই নাম্বার গুলো এভাবে পাচ্ছি না। বাট যেটা হচ্ছে যে আপনি এখানে যদি অন্য কোনো ফাংশন ইউজ করেন, কিছু কিছু ফাংশন আছে এরকম ভাবে আপনি শীটের সাথে এরকম লিঙ্ক আপ করে দিয়ে কাজটা করতে পারবেন। ধরেন আপনি পাশের শীটের সাথে লিঙ্ক আপ করে দিয়ে, পাশের সেলের সাথে লিঙ্ক আপ করে দিয়ে কাজটা করতে পারবেন। তো এরকম করে তখন ফাংশন ইউজ করে করতে পারবেন। কোন ফাংশনটা আমি এখানে স্পেশালি আজকে মানে এখনই বলতে পারছি না, একটু আমাকে দেখতে হবে যে কোন ফাংশনটা এটা করছে পার্টিকুলার, যে আপনি যে প্রবলেমটার কথা বললেন এটা, তবে পরবর্তীতে আমি চেক করে জানাতে পারবো। জি ম্যাম, বেশ ভালো হয় যদি এটা একটু প্র্যাকটিস করতে পারি আমরা, যদি একটু নেক্সট ক্লাসে এটা মানে শুরুর দিকে একটু ডিসকাস করা হয় ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমি এটা চেক করে আমি জানাবো। জি। আর হ্যাঁ, তো এটা আপাতত সেভ করি। এন্ড আমি প্রিভিয়াস ক্লাসের যে শীটটা ছিল ইনভেন্টরি ম্যানেজমেন্টের, ওটা চেঞ্জ করে আজকের এই শীটটা দিয়ে দিব ওখানে। ওকে, সো এবার চলে আসি আমাদের আজকের যে টপিকসটা সেটা নিয়ে কথা বলবো। তো আপনাদের কারো কোনো আর কোশ্চেন থাকলে বলতে পারেন ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিয়ে, তারপর আমরা আজকে টপিকে চলে যাই। ওকে, ঠিক আছে। যেহেতু কারো কোনো আপাতত কোশ্চেন নেই, তো আমরা চলে আসি আজকের টপিক। আজকের টপিকটা হচ্ছে জার্নাল এন্ট্রি নিয়ে। তো যেহেতু জার্নাল এন্ট্রি নিয়ে অনেকের অনেক রকম প্রাথমিক পর্যায়ে দেখা যায় অনেক সময় জার্নাল এন্ট্রি দিতে গিয়ে আমাদের বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হয়। তো কিছু কিছু ট্রিক্স আছে জার্নাল এন্ট্রি যেগুলো আমরা আজকে দেখবো, প্লাস কিছু অ্যাডভান্স জার্নাল এন্ট্রি আছে সেগুলো নিয়ে আমরা দেখবো। তো ফার্স্ট অফ অল আমরা চলে আসি যে আমাদের আসলে অ্যাকাউন্টিং সাইকেলে যে সিস্টেমটাতে আমরা আসলে অ্যাকাউন্টিং প্রসেস গুলো করে থাকি, কাজগুলো করে থাকি, ফার্স্ট অফ অল কিন্তু আমাদের প্রসেসের মধ্যে আসছে জার্নাল এন্ট্রি। এর পরবর্তীতে আমরা সেই এন্ট্রি গুলোর মাধ্যমে যেই ডাটাগুলো পাচ্ছি, যে ডেবিট সাইডে কোন কোন অ্যাকাউন্টস এর ব্যালেন্স আছে, ক্রেডিট সাইডে কোন কোন অ্যাকাউন্টস এর ব্যালেন্স আছে, সেই অনুযায়ী অ্যাকাউন্টস ওয়াইজ আমরা লেজার অ্যাকাউন্টস গুলো ক্রিয়েট করি এবং সেগুলোর ব্যালেন্সটা বের করি। এটা কি ডেবিট ব্যালেন্স হবে না ক্রেডিট ব্যালেন্স হবে সেটা বের করি, এবং সেই অনুযায়ী আমরা আমাদের ট্রায়াল ব্যালেন্স তৈরি করি, যেটা হচ্ছে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি হয়। এর পরবর্তীতে আমরা যেগুলো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি থাকে, যেমন দেখা যায় যে ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন রকম ফিস থাকে, বিভিন্ন রকম ট্রানজাকশন থাকে, যেগুলো আমরা পরবর্তীতেও মাসের শেষে এসে এন্ট্রি দেই এবং এট দ্য এন্ড অফ দ্য মান্থ আমরা অ্যাডজাস্ট করে দেন ফাইনালি আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা রেডি করি। তো সেখান থেকে আমাদের ফাইনাল যে ট্রায়াল ব্যালেন্স রেডি হচ্ছে সেটার নাম হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এবং এই ব্যালেন্স গুলো দিয়েই আমরা পরবর্তীতে আমাদের
পার্শিয়াল স্টেটমেন্টস যেমন ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এগুলোকে তৈরি করি। দেন আমাদের দেখা যায় যে রেগুলারলি যেহেতু আমরা মান্থলি বেসিস অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করে থাকি, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই অ্যাকাউন্টস ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই প্রসেসে বা এই সাইকেলে প্রথম থেকে আবার শুরু হয় জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এভাবে করে করে যেতে থাকে। যখন বছরের শেষের দিকে চলে আসে, যখন ডিসেম্বর মাস চলতে থাকে, ওই সময়টাতে দেখা যায় আমাদের বছরটাকে ক্লোজ করার জন্য এই ক্লোজিং এন্ট্রিটা দিতে হয়। তো এই ক্লোজিং এন্ট্রিটা দিতে হয় এই কারণে বিকজ আমরা ওই পার্টিকুলার ইয়ারের ট্রানজাকশন কমপ্লিশনের পর আমরা বুকস গুলোকে ক্লোজ করে আমাদের যে ব্যালেন্স শিটের ডাটাটা আছে পুরো ব্যালেন্স শিটের ডাটাটা ধরে নিয়ে পরবর্তী বছরে আমাদের রেভিনিউটাকে দেখাই কিন্তু রিটেন আর্নিংস হিসেবে। তো রেভিনিউটাকে যেহেতু পরবর্তী বছরে নিয়ে রিটেন আর্নিংস হিসেবে দেখাই এবং প্রফিটের একটা অংশ হিসেবে আমরা এটাকে অ্যাড করি এবং অপারেশনস এর কাজেই আমরা সেই রিটেন আর্নিংসটাকে কাজে লাগাই। তো এই কারণে আমাদের এখানে ক্লোজিং এন্ট্রি দিতে হয় এবং ক্লোজিং এন্ট্রির মাধ্যমে যেটা হয় যে আমাদের যে ইনকাম স্টেটমেন্টের মধ্যে বিভিন্ন ইনকাম আছে, এক্সপেন্সেস আছে যেগুলো ডিসেম্বর পর্যন্ত হচ্ছে, সেই ইনকাম আর এক্সপেন্সেস গুলোকে আমরা ইনকাম স্টেটমেন্ট থেকে ব্যালেন্স শিটে কনভার্ট করি রিটেন আর্নিংস হিসেবে। তো ওই কাজটা করার জন্যই মূলত আমরা এই ক্লোজিং এন্ট্রিটা দিয়ে থাকি এবং ক্লোজিং এন্ট্রি দেওয়ার পর যে ট্রায়াল ব্যালেন্সটা রেডি করা হয় সেটা হচ্ছে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, যেটার মধ্যে ইনকাম এবং এক্সপেন্সেসও থাকে। তো টোটাল আমাদের যে ট্রায়াল ব্যালেন্সটা নিয়ে আমরা পরবর্তী বছর চলে যাই সেটা হচ্ছে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। তো এটা শুধুমাত্র বছরে একবারই করা হয় যখন আমরা ইয়ার ক্লোজিং করি সেই সময়। তো অবশ্যই আমরা ক্লোজিং এন্ট্রি কি বা কিভাবে দিবেন এই এন্ট্রিটা এটা দেখবো। তবে আজকে যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের জার্নাল এন্ট্রিটা গো থ্রু করা এবং নেক্সট ক্লাসে আমরা ক্লোজিং এন্ট্রিটা ইন ডিটেইলসে দেখব। তো ফার্স্ট অফ অল যদি জার্নাল এন্ট্রি দেখি, আমরা জার্নাল এন্ট্রির কিছু ট্রিক্স আছে। তো একদম বেসিক ক্ষেত্র থেকে দেখতে গেলে সবসময় আমাদের অ্যাসেট টাইপ অফ যতগুলো অ্যাকাউন্টস এর উপরে বেস করে আমরা জার্নাল এন্ট্রি করি সবগুলো অ্যাকাউন্টস এর নর্মাল লেজার ব্যালেন্স সবসময় ডেবিটেই হয়। তো যদি আমরা খেয়াল করি যে কোনো কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, লং টার্ম অ্যাসেট, সব ধরনের অ্যাসেট পারচেজ বা সেল করলে বা অ্যাসেট যখন বাড়ে তখন আমরা সবসময় দেখাই ডেবিটে। তো আমাদের যেহেতু ইনক্রিজ করে অ্যাসেটস এবং তখন আমরা কি করি ওই পার্টিকুলার অ্যাসেটটাকে ওই অ্যাকাউন্টটাকে আমরা ডেবিট সাইডে দেখাই। আর যখন অ্যাসেটটা সেল করছি তখন কিন্তু অ্যাসেট ডিক্রিজ হচ্ছে বা ডিপ্রিসিয়েশন যখন ক্যালকুলেশন করি তো ওই সময় অ্যাসেটটা ডিক্রিসিয়েশনের সাথে সাথে আমাদের কিন্তু সেই অ্যাসেটটাকে আমরা ক্রেডিট সাইডে দেখি ক্রেডিট এন্ট্রি হিসেবে। আর লায়াবিলিটি আর ওনার্স ইকুইটির ক্ষেত্রে জাস্ট উল্টাটা হয়, যখন লায়াবিলিটি বাড়ে তখন সেটাকে দেখাই আমরা ক্রেডিট এন্ট্রি হিসেবে এবং ওনার্স ইকুইটি বাড়ে তখন দেখাই ক্রেডিট এন্ট্রি হিসেবে। আর যখন লোন বা লায়াবিলিটি যেগুলো আমাদের কমে যায় তখন সেই পার্টিকুলার অ্যাকাউন্টটাকে দেখাই লোন অ্যাকাউন্ট বা যে কোনো কারেন্ট লায়াবিলিটি, লং টার্ম লায়াবিলিটি সেই অ্যাকাউন্টটাকে দেখাই ডেবিটে। তো এই প্রসেসের মাধ্যমে দেখতে গেলে ইউজুয়ালি লায়াবিলিটি বা ওনার্স ইকুইটি অ্যাকাউন্টস গুলো নর্মাল ব্যালেন্সই থাকে ক্রেডিট সাইডে। তো এই অ্যাকাউন্টস গুলার ট্রানজাকশন গুলো বোঝার জন্য আমরা আমাদের টাইপ অফ অ্যাকাউন্টস দেখবো এবং আস্তে আস্তে তাদের ব্যালেন্স গুলো কিভাবে আসলে ডেবিট বা ক্রেডিট সাইডে আসে সেটাও দেখবো। দেন ইনকাম অ্যাকাউন্ট যেটা আছে সেটা পারফর্ম করে এক্স্যাক্টলি লাইক লায়াবিলিটিজ এন্ড ওনার্স ইকুইটির মতো, যে বাড়লে হয় ক্রেডিট, কমলে হয় ডেবিটে। আর এক্সপেন্স অ্যাকাউন্টস গুলো এক্স্যাক্টলি পারফর্ম করে অ্যাসেট টাইপ অফ অ্যাকাউন্টস গুলোর মতো, তো বাড়লে হয় ডেবিটে আর কমলে হয় ক্রেডিটে। তো এইটা বোঝার জন্য আমি যেটা করেছি যে এখানে এক্সেল শিটে জার্নাল এন্ট্রি গুলোর জন্য একটা এক্সেল শিট প্রিপেয়ার করেছিলাম যেটা আপনারা ইজিলি এখানে দেখতে পাবেন। তো জার্নাল ট্রিক্সটা বোঝার জন্য অবশ্যই তাহলে আমাদের টাইপ অফ অ্যাকাউন্টস দেখতে হবে যে কি কি ধরনের অ্যাকাউন্টস আমাদের আছে। তো এখানে যে অ্যাকাউন্টস গুলো আমি অ্যাড করেছি মোস্ট যেগুলো আমাদের ইউজ করা অ্যাকাউন্টস গুলো সেগুলো আমার চার্ট অফ অ্যাকাউন্টস এর অ্যাকাউন্টস গুলো সেগুলো আমি এখানে অ্যাড করেছি। তো যেমন আছে অ্যাসেটস এর মধ্যে সেই কারেন্ট অ্যাসেট, ফিক্সড অথবা লং টার্ম অ্যাসেটস এগুলো থাকে। লায়াবিলিটির ক্ষেত্রে কারেন্ট লায়াবিলিটি, লং টার্ম, শর্ট টার্ম। ওনার্স ইকুইটির মধ্যে শেয়ার হোল্ডার্স কন্ট্রিবিউশন, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এগুলো। আর ইনকাম বা রেভিনিউর মধ্যে থাকে সেলস, সার্ভিস, আদার ইনকাম, ইন্টারেস্ট ইনকাম, গেইন অর লস, গেইন হলে সেটার আমরা এখানে সেলসটা দিই। এন্ড এর পাশাপাশি এক্সপেন্স থাকে, এক্সপেন্সের মধ্যে আমরা বিভিন্ন রকম এক্সপেন্সের মধ্যে আসে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ সেলস, অপারেটিং এক্সপেন্স, নন অপারেটিং এক্সপেন্সেস সবগুলো। তো এখানে আসলে শুধু আমরা হেডিং বা টাইপ অফ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, বাট ভেতরে তো আরো অনেক ধরনের হেডিং এর অ্যাকাউন্টস আছে যেগুলোর জন্য আমরা আলাদা আলাদা করে লেজার ব্যালেন্স দিয়ে থাকি। তো সেই জার্নাল ট্রিক্সটা যদি আমরা ফলো করে এখন প্রিপেয়ার করতে যাই তাহলে জার্নাল এন্ট্রি এরকমটা হবে। তো যদি আমরা প্রথমেই অ্যাসেটস এর ক্ষেত্রে খেয়াল করি, অ্যাসেটস এর ক্ষেত্রে হচ্ছে
যেরকম আমরা এখানে বিভিন্ন রকম অ্যাসেট দেখতে পাচ্ছি যে কম্পিউটার ইকুইপমেন্ট, মেশিনারিজ, ল্যান্ড এন্ড প্রপার্টিজ, এগুলো সবগুলো হচ্ছে ফিক্সড অ্যাসেট। আবার এখানে ব্যাংক, ক্যাশ অন হ্যান্ড, অ্যাকাউন্টস যেগুলো কারেন্ট অ্যাসেট। তো এই কারেন্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট, অ্যাসেট যেই ধরনেরই হোক না কেন, অ্যাসেটে সবসময় ডেবিট ব্যালেন্স বেশি থাকে বা ডেবিট ব্যালেন্স হয় যখন অ্যাসেট ইনক্রিজ হয়। তো আমরা যখন অ্যাসেট কোনো একটা পারচেজ করি তখন কিন্তু ক্যাশ অথবা ব্যাংক হয় ক্রেডিটে, একটা অ্যাসেট এটা কারেন্ট অ্যাসেট, এটা যখন কমে যাচ্ছে আমাদের হাত থেকে ক্যাশটা যাচ্ছে, তো দ্যাট মিনস ক্যাশটা আমাদের কোম্পানির জন্য কমছে, তো অবশ্যই সেই জন্য আমরা এখানে ক্রেডিট দিচ্ছি। আর কোন অ্যাসেটটা বাড়ছে? কম্পিউটার ইকুইপমেন্ট বাড়ছে, কারণ কম্পিউটার ইকুইপমেন্ট কিনছি, দ্যাটস ওয়াই আমরা এখানে ডেবিটে দিচ্ছি কম্পিউটার ইকুইপমেন্ট। আবার যখন ব্যাংকে কোনো একটা টাকা আমরা ক্যাশ থেকে বা চেকের মাধ্যমে ব্যাংকে পেমেন্ট করব, আমাদের ব্যাংকেই ট্রানজাকশনটা করব, তো সেই ক্ষেত্রে ব্যাংকের অ্যামাউন্টটা বাড়বে আর ক্যাশে বা চেকের মাধ্যমে যে অ্যামাউন্টটা দিচ্ছি সে ক্যাশে আমাদের সেই অ্যামাউন্টটা কমবে। তো এইভাবে করে আমরা অ্যাসেটটাকে ব্যালেন্সটা ইনক্লুড করতে পারি, ডেবিট এবং ক্রেডিট চুজ করতে পারি। এছাড়া লায়াবিলিটিটা হচ্ছে উল্টা। তো লায়াবিলিটি যখন বাড়ে তখন হয় ক্রেডিট। যেমন দেখেন ইনভেন্টরি অ্যাসেট পারচেজ করছি কিন্তু পেমেন্ট করি নাই, তো যখন আমরা পেমেন্ট করছি না সাপ্লায়ারদেরকে, সেই পার্টিকুলার পেমেন্টটা কিন্তু অ্যাকাউন্টস পেয়েবল হিসেবে আমরা রাখি। তো অ্যাকাউন্টস পেয়েবল এক ধরনের আমাদের কারেন্ট লায়াবিলিটি অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টস পেয়েবলটা তখন বাড়ছে এবং অবশ্যই সেই অ্যাকাউন্টটাকে আমরা ক্রেডিটে দেখাই। অ্যান্ড ইনভেন্টরি অ্যাসেটটাও অন্য পক্ষে বাড়ছে, দ্যাটস ওয়াই ইনভেন্টরি অ্যাসেটটা ডেবিটে, যেহেতু ইনভেন্টরি সাপ্লাইজ আমরা পারচেজ করছি। এরপর যখন আমরা এই অ্যাকাউন্টস পেয়েবলের টাকাটা আবার পেমেন্ট করি, তখন যে অ্যাসেটের মাধ্যমে পেমেন্ট করি সেটা ক্যাশ হতে পারে, ব্যাংক হতে পারে, সেটা ডিক্রিজ করে, তাই সেটা ক্রেডিটে। যেহেতু অ্যাকাউন্টস পেয়েবলটাও ডিক্রিজ করছে, দ্যাটস ওয়াই এই লায়াবিলিটি অ্যাকাউন্টটা তখন আমরা দেখাই ডেবিটে। তো অ্যাকাউন্টস পেয়েবল লায়াবিলিটি সাইডের অ্যাকাউন্টস এর টাইপ অনুযায়ী পারফর্ম করছে, আর অ্যাসেট গুলো অ্যাসেট টাইপ অফ অ্যাকাউন্টস এর অনুযায়ী পারফর্ম করছে। সো ওনার সিকিউরিটি পার্টটাও দেখলে আমরা এভাবে বুঝতে পারবো যে ওনার সিকিউরিটিও যখন ইনক্রিজ করে, যেমন ক্যাপিটাল অন ইনভেস্টমেন্ট আসে, তো শেয়ার হোল্ডার্স বা স্টক হোল্ডার্স ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এগুলো আমরা দেখাই ক্রেডিটে। আর ক্যাশের মাধ্যমে যেহেতু পাচ্ছি টাকাটা, তো ক্যাশটা আমরা বাড়াচ্ছি এবং ক্যাশ অ্যাকাউন্টকে দিচ্ছি ডেবিটে। আবার যখন শেয়ার হোল্ডাররা উইথড্র করে টাকা, তখন সেক্ষেত্রে দেখা যায় শেয়ার হোল্ডার্স উইথড্রয়ালটা আমরা দেখাই ডেবিটে, কারণ তারা টাকাটা তুলে নিচ্ছে, তো সেই সময় আমরা দেখাই ডেবিটে এবং তাদের সেই অ্যামাউন্টটা তখন ডিক্রিজ করে। এছাড়া ক্যাশ এর মাধ্যমে যেহেতু পেমেন্টটা করছে, তো ক্যাশ ডিক্রিজ হচ্ছে, তো ক্যাশটা এই জন্য আমাদের ক্রেডিটে। তো এইভাবে ইনকাম এবং এক্সপেন্সটাও দেখেন, যখন ইনকাম ইনক্রিজ হচ্ছে তখন সেগুলোকে দেখাচ্ছি আমরা ক্রেডিট সাইড, এই যে। তো এগুলো হচ্ছে সব আমাদের ইনকাম টাইপ অফ অ্যাকাউন্ট, ক্রেডিট সাইডে দেখাচ্ছি, যেগুলো একেবারে পারফর্ম করছে লায়াবিলিটি এন্ড ওনার সিকিউরিটির মতো। আর ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, এগুলো হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেটস। তো কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করছে, দ্যাট ইজ ওয়াই আমরা এগুলোকে দেখাচ্ছি ডেবিট সাইডে। সেম ওয়েতে এক্সপেন্সের ক্ষেত্রেও যখন কোনো আমরা এক্সপেন্স করে থাকি, ওই অ্যাকাউন্টস গুলোকে দেখাই আমরা ডেবিটে। এক্সপেন্স গুলো অবভিয়াসলি পারফর্ম করে লাইক অ্যাসেটস, তো অ্যাসেটস বাড়লে যেরকম ডেবিটে দেখাই, এক্সপেন্স বাড়লে ডেবিটে দেখাই। আর এখানে ক্যাশ ডিক্রিজ করছে, যেহেতু ক্যাশের মাধ্যমে এখানে পেমেন্ট করছে, তো ক্যাশটাকে দেখাচ্ছি ক্রেডিট। তো এইভাবে করে আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টস এর টাইপ অনুযায়ী অ্যাকাউন্টস এর ডেবিট এবং ক্রেডিট সাইড চুজ করতে পারি। ঠিক আছে, তো এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এটা আমি তবুও আপনাদেরকে ইজি ওয়েতে এখানে কিছু ট্রানজাকশন করে দেখিয়েছি। তো কারো কোনো কোশ্চেন থাকলে করুন। ওকে, সো এবার চলে আসি, আমাদের যেহেতু জার্নাল ট্রিক্সটা কমপ্লিট হলো, তো এবার আমাদের নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে টাইপ অফ ভাউচার্স। তো ভাউচার সম্পর্কে আপনারা অনেকেই জানেন, যেহেতু কোম্পানি ওয়াইজ এই ভাউচার গুলো আমরা তৈরি করে থাকি।
তো মোস্ট অফ দ্য টাইম দেখা যায় কোম্পানিগুলো তাদের ডেবিট এবং ক্রেডিট এই দুইটা পার্টিকুলার ভাউচার গুলা তারা আলাদা করে প্রিন্ট আউট করে নিয়ে আসে, বা দেখা যায় প্রিন্টিং যে কোম্পানিগুলো আছে তাদের মাধ্যমে এই ভাউচার গুলো প্রিপেয়ার করে থাকে। আর ম্যাম একটু ইন্টারাপ্ট করলাম, সেটা তো যে জার্নালিস্ট কি দেওয়া যায় না আমাদেরকে যদি আমরা প্রিপেয়ার করে থাকি? বুঝতে পারিনি ভাইয়া, আরেকবার বলবেন? আপনি যে জার্নাল ডিসকাস করলেন, যদি ফুল একটা ডিটেইল যদি আপনার যদি একটা নোট করা থাকে বা আচ্ছা, আর যদি ডেসক্রিপশনের কথা বলছেন, ন্যারেশনটার কথা বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে পাশে আমি ন্যারেশনের কথা বলি, যেমন মেসেজ, তারপর লাইব্রেরিজ, যে এগুলো যেটা বললেন আপনি যদি শর্ট করে একটু ডিসক্রিপশন করলেন, তুমি কি ডিটেইলস কি একটা লিস্ট দেওয়া যাবে যেটা আমরা বাসায় দেখলে এটা আরো ডিটেইলস? আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। তো ওরকম টাইপের ডিটেলস চাচ্ছেন যেটা জার্নালসের লিস্ট অফ জার্নালস অর লিস্ট অফ ট্রানজাকশনস এরকম চাচ্ছেন? হ্যাঁ, যেটা আমরা আগে আচ্ছা ঠিক আছে, ওকে। তো তাহলে আমি এটা ওই রিসোর্সেসটা প্রোভাইড করব, অবশ্যই ওই রিসোর্সটা আমি লাস্ট ক্লাসে প্রোভাইড করে থাকি। আমাদের বিভিন্ন ওই আরো আদার রিসোর্সেস আছে, সেগুলোর সাথে তাহলে আমি ওটা অ্যাড করে দিব। ওকে ভাইয়া, ঠিক আছে। আর এদিকে চলে আসি এবার তাহলে ভাউচারের ক্ষেত্রে। তো আজকে যেটা করবো যে আরো কিছু ভাউচারে যে আমাদের বিষয়গুলো থাকে সেগুলো দেখবো। তো যারা আসলে ভাউচার সম্পর্কে জানেন না, ভাউচারটা হচ্ছে মূলত আমরা যখন ইনভয়েস বা বিল রেডি করি বা কোনো পার্টিকুলার ট্রানজাকশন করি, সেটার সাথে আমরা এডিশনাল একটা ভাউচার ক্রিয়েট করি। এটাকে বলা হয় ভাউচার এই কারণে যেটার মধ্যে আমাদের ওভারঅল যা কিছু করা হচ্ছে একটা ট্রানজাকশনের মধ্যে সেটা শর্টে ডিটেলসে লেখা থাকে। তো এই ভাউচারটার মেইন পারপাস হচ্ছে যখন আমি পেমেন্ট করবো কাউকে, তখন সেক্ষেত্রে আমরা ডেবিট ভাউচার ইউজ করি। যখন কার কাছ থেকে কোনো মানি রিসিভ করব বা পেমেন্ট রিসিভ করব, তখন সেটা হচ্ছে ক্রেডিট ভাউচার। আর যখন কোনো মনিটরি ট্রানজাকশন হচ্ছে না, নন ক্যাশ ট্রানজাকশন হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা তখন একটা ডকুমেন্টেশনের জন্য জার্নাল ভাউচারটা ইউজ করব, যেখানে আমরা ইজিলি মেনশন করতে পারবো যে কোন অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, কোন অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে। তো যেমন এখানে গুডস সোল্ড অন ক্রেডিট, তার মানে আপনি যখন আপনি প্রোডাক্ট সেল করছেন, এখন পেমেন্ট এখনো কালেক্ট করেন নাই, তার মানে এটা অবশ্যই পেমেন্টটা ডিউ হয়ে আছে, এবং কাস্টমার পরবর্তীতে এই পেমেন্টটা দিবে, কত তারিখের মধ্যে দিবে, কত টাকা করে দিবে, দুইটা ইনস্টলমেন্টে দিবে নাকি একটাতেই দিবে। তো এই বিষয়গুলো আমরা এই জার্নাল ভাউচারের মধ্যে অ্যাড করি। তো এই ভাউচার গুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি আপনাদের সুবিধার্থে। এখানে ভাউচার গুলো কিছু স্যাম্পল ভাউচার এখানে আছে, যেমন হচ্ছে ডেবিট ভাউচার। তো প্রত্যেকটা ভাউচারের ক্রিয়েশনের সময় আমরা এখানে দেখতে পাই যে ডেবিট ভাউচারের ক্ষেত্রে, এখানে যদি আরেকটু নিচের দিকে আসি আমরা, হ্যাঁ, তো ডেবিট ভাউচারের ক্ষেত্রে আমি একটা কাজ করি, ডেবিট ভাউচারটা যেটা দেখতে পাচ্ছি এখানে যেহেতু 150 করা আছে, আমি 100-তে দিয়ে দিই। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। তো ডেবিট ভাউচারের ক্ষেত্রে প্রথমে হচ্ছে ফার্স্টে আমাদের নামটা থাকে, নেম অফ দ্য কোম্পানি, এন্ড কোথাও অবস্থিত এটা থাকতে পারে, নাও থাকতে পারে। এর পাশাপাশি হচ্ছে যে আমাদের ডেবিট ভাউচারের প্রত্যেকটা ভাউচারের আলাদা নাম্বার থাকে। তো যদি কোনো একটা ভাউচার বাই মিস্টেক আপনি কেটে ফেলেন, বা কোনো একটা ভাউচার যদি এরকম হয় ভুল ক্রমে ওখানে তৈরি করা হয়, কোনো নাম্বারস বা অ্যামাউন্টস বা ডেসক্রিপশনে ভুল হয়, তাহলে ওই ভাউচার আর পরবর্তীতে ইউজ করা যায় না, নতুন ভাউচার তৈরি করতে হয়। তো প্রত্যেকটা ভাউচারের এরকম একটা নাম্বার থাকে, যদি নাম্বারের ঘরটা আপনারই ফিল আপ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে এটা প্রবলেম নাই। বাট বেশিরভাগ ভাউচার যেগুলো আমাদের কোম্পানি ওয়াইজ তৈরি করা হয় প্রিন্টিং ম্যাটেরিয়ালস এর মাধ্যমে, প্রিন্টিং স্টেশনারিজ এর হাউসগুলোর মাধ্যমে, তখন দেখা যায় প্রত্যেকটা ভাউচারের পাশে একটা করে নাম্বার থাকে। তো এটা হচ্ছে বাই ডিফল্ট ওরা তৈরি করে দেয়। তো সেক্ষেত্রে সেই ভাউচারের প্রত্যেকটা ভাউচারে নাম্বার থাকে। প্রত্যেকটা ভাউচারের সাথে যে ট্রানজাকশনটা যেদিন হচ্ছে সেই ডেটটা দিতে হয়। রিসিভার্স নেম, তার মানে আপনি কোন কোম্পানির সাথে বা কে হচ্ছে এই ভাউচারটা রিসিভ করছে, তো রিসিভার্স নেম। এছাড়া অ্যাড্রেস, যদি কোম্পানি অ্যাড্রেসটা মেনশন করেন ভালো, তো কোন কোম্পানির সাথে ট্রানজাকশনটা হচ্ছে। দেন তারপর নেম অফ দ্য এক্সপেন্স। তো যেহেতু এটা ডেবিট ভাউচার, তার মানে আপনি কোনো কিছু পারচেস করছেন, এখন সেটা হতে পারে সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করছেন, অথবা ম্যাটেরিয়ালস পারচেস করছেন, অথবা হতে পারে রেগুলার স্টেশনারি টাইপের আইটেম পারচেস করছেন কোনো কোম্পানি থেকে, বা পাশের দোকান থেকেই কিছু একটা পারচেস করছেন যেটা কোম্পানির জন্য অফিস এক্সপেন্স। তো ডেসক্রিপশন অফ দ্য এক্সপেন্স, আপনি কি পারচেস করছেন, সেটার পাশাপাশি অ্যামাউন্ট, একেবারে অফিস মিল চার্জ থেকে শুরু করে যত রকম ছোট থেকে বড় পর্যন্ত পেমেন্ট গুলো আছে সবসময় আমরা ডেবিট ভাউচার ক্রিয়েট করে থাকি
এবং এখানে সেই পেমেন্টের অ্যামাউন্টটাও মেনশন করে থাকি। এবার প্রত্যেকটা ভাউচারের নিচে এরকম 3 থেকে 4 জনের সিগনেচারের জায়গা থাকে। তো ভাউচারের যে সিগনেচারের মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে ভাউচারটা অথেন্টিক এবং অথেন্টিক ডাটা দিয়ে তৈরি করা হয়েছে, এটার মাধ্যমে সিগনেচারের মাধ্যমে অথেন্টিসিটিটা পায়। তো সেই ক্ষেত্রে ক্যাশিয়ার সাইন এটা এখানে আসে। ক্যাশিয়ার বলতে আসলে যে এখানে সরাসরি ট্রানজাকশনটা করছে বা পেমেন্টটা করছে তার সাইন। এখানে অনেক সময় ক্যাশিয়ার্স এর জায়গায় আমরা লিখি প্রিপেয়ার্ড বাই, এটাও লেখা যায়। এছাড়া হচ্ছে অ্যাকাউন্টেন্ট সাইন, যে হচ্ছে মেইন সিনিয়র অ্যাকাউন্টেন্ট তার সাইন হচ্ছে এখানে আসে। আর আপনি যদি একাই ক্যাশিয়ার প্লাস অ্যাকাউন্টেন্ট দুজনই হন তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনার জন্য একটা ফি থাকবে এখানে। তারপর ম্যানেজার সাইন, যে হচ্ছে ম্যানেজার অফ দ্য কোম্পানি অর মেবি ডিরেক্টর, তার সাইন এখানে দেওয়া যাবে। রিসিভার সাইন, যে হচ্ছে এই টাকাটা আসলে পরবর্তীতে পেমেন্ট করবে, বাট এই পেমেন্ট করছে তখন টাকাটা, এবং আপনি যখন পেমেন্ট করছেন যে রিসিভ করছে তার সাইন এখানে। সো রিসিভার্স নেম এখানে এবং তার সাইন এখানে থাকবে। তো তার মাধ্যমে এই যে ট্রানজাকশনটা হলো তার সাথে, এটা একটা প্রুফ আমাদের কাছে থাকলো। এবং ডেবিট ভাউচারের প্রথম যে পেজটা থাকে সেটা মেইনলি দেখা যায় যে হোয়াইট পেজের মধ্যেই করা হয় ডেবিট ভাউচারের গুলার। আর নিচের দিকে একটা কার্বন কপি থাকে, ওই কার্বন কপিটা দেখা যায় আমরা আমাদের কোম্পানি পারপাসে রেখে দিই। তো উপরে যে হোয়াইট শিটটা আছে সেটা দেখা যায় ওই সাপ্লায়ারকে বা পেমেন্ট করার সময় ওই এক্সপ্রেসে আমরা দিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের ডেবিট ভাউচার, যেটার মাধ্যমে আমরা ইজিলি আমাদের ডকুমেন্ট বা ফাইলিং করে রাখতে পারি এবং মান্থের শেষে আমাদের কি কি এক্সপেন্স হয়েছে ইজিলি আমরা ভাউচার দেখেই বুঝতে পারবো। কোনো পার্টিকুলার ট্রানজাকশনে কোনো প্রবলেম হলে আমরা আমাদের ডকুমেন্টস চলে যাব, ফাইল ঘেঁটে বের করতে পারবো যে কোন ভাউচার তৈরি করা হয়েছিল তখন, কে করেছিল প্রিপেয়ার, সাইন পড়েছিল কিনা, কোনো ভুল আছে কিনা সেটা বের করার জন্য। সো দেন চলে আসি আমরা ক্রেডিট ভাউচারে। ক্রেডিট ভাউচারটা হচ্ছে মূলত রিসিভ করলে, যদি টাকা রিসিভ করি তাহলে কোন পারপাসে রিসিভ করছি সেটার জন্য। ক্রেডিট ভাউচারও দেখতে অনেকটা ডেবিট ভাউচারের মতোই, সবকিছুই সেম থাকে। নিচের দিকেও আমাদের এরকম ক্যাশিয়ার, অ্যাকাউন্টেন্ট, ম্যানেজার, রিসিপিয়েন্ট এরকম সাইন থাকে, সাইন করার জায়গা। তো সেম ওয়েতে জাস্ট আমি কি পারপাসে ইনকামটা করছি, তো কি পারপাসে রিসিভ করছি টাকাটা, সেটা হতে পারে কাস্টমারের কোনো পেমেন্ট, সেটা হতে পারে ম্যানেজিং ডিরেক্টর যে আছে সে টাকাটা ইনভেস্ট করছে বা লোন দিচ্ছে কোম্পানিকে, সেই পারপাসে হতে পারে। তারপর এরকম বিভিন্ন রকম পেমেন্ট। আর সেটা কি চেকে রিসিভ করছি না ক্যাশে, যদি এরকম হয় ক্যাশে তাহলে এটা সরাসরি আমরা অ্যামাউন্ট লিখে দিব, আর যদি চেকে হয় তাহলে চেক নাম্বারটা আমরা ডেসক্রিপশনে মেনশন করব। এবং যখন আমরা মাল্টিপল টাইপের ট্রানজাকশন করে থাকি, মূলত যখন আমরা ক্যাশে ট্রানজাকশন করি বা দেখা যায় ব্যাংকে সরাসরি ডিপোজিট হয়, তখন আমাদের এই ডাটাটা ট্রানজাকশনের মাধ্যমে আমরা এন্ট্রি করি জার্নাল এন্ট্রির মাধ্যমে এবং ভাউচার এন্ট্রি করি যে আমাদের এটা ব্যাংকে রিসিভ, রাইট। বাট যখন আমরা চেক পাচ্ছি, রিসিভ করছি চেকে, তখন আমরা চেক নাম্বারটা এখানে মেনশন করি। এর পাশাপাশি আমরা চেকের একটা স্ক্যান্ড কপি এই ক্রেডিট ভাউচারের সাথে অ্যাড করে রাখবেন সবসময়। তাহলে যেটা হবে, যে কোনো রকমের প্রয়োজন হলে আপনি ইজিলি ক্রেডিট ভাউচার দেখার পাশাপাশি চেক নাম্বারটা কত ছিল, চেক নাম্বার কারেক্ট কিনা, বা চেকটা ঠিক মতো ডিপোজিট হয়েছিল কিনা সেটা বের করা যাবে। তো চেকের যেই স্ক্যান কপিটা এটা ক্রেডিট ভাউচার সাথে রাখতে হবে তখন। তো এই হচ্ছে ক্রেডিট ভাউচার, যেটার মধ্যে রিসিপেন্ট নেমও থাকবে, তাদের সিগনেচারও থাকবে। সো রিসিপেন্ট নেম হচ্ছে, ধরেন আপনি ক্যাশিয়ার হয়ে যদি এই টাকাটা রিসিভ করেন বা অ্যাকাউন্টেন্ট যদি রিসিভ করে তাহলে অ্যাকাউন্টেন্টের দু জায়গাতেই সাইন পড়বে। যদি দেখা যায় যে অন্য কেউ রিসিভ করে কোম্পানির হয়ে তাহলে সেক্ষেত্রে তার নাম পড়বে, তার সিগনেচার পড়বে। তো এভাবে করে আমরা রিসিপেন্টের ঘরে সিগনেচার দিয়ে দিতে পারি। আর এটা হচ্ছে মূলত কে দিচ্ছে, তো তার ডিটেলসটা এখানে অ্যাড করা হয় এবং দেখা যায় যে কে দিচ্ছে সেই নামটা এখানে মেনশন করি, কার কাছ থেকে কত টাকা পাচ্ছি সেগুলো লিখি। তো এই হচ্ছে আমাদের ডেবিট ভাউচার আর ক্রেডিট ভাউচার। আরেকটা ভাউচার আছে সেটা হচ্ছে জার্নাল ভাউচার। জার্নাল ভাউচারটা মূলত প্রিপেয়ার করা হয় নন ক্যাশ ট্রানজাকশনের জন্য, যেটা বললাম যে আমরা এখনো টাকা পেমেন্ট করি নাই বা রিসিভ করি নাই, বাট আমাদের পেন্ডিং পেমেন্ট আছে এবং কত তারিখের মধ্যে পেমেন্ট করবো এটা একটা ডিটেলস থাকবে ওখানে। তো সেই ক্ষেত্রে আমরা এরকম জার্নাল ভাউচার তৈরি করতে পারি। এটা তৈরি করা আমরা এক্সেলে তৈরি করতে পারি, এটা তৈরি করতে পারি আমরা ওয়ার্ড ডকে। তো এটা আমরা অফিসিয়ালি যেভাবে তৈরি করতে চায় করতে পারে। জার্নাল ভাউচার অনেকে লিখে তৈরি করে, কোন রকম এরকম ফরম্যাটের মধ্যে না লিখে তৈরি করে, বাট বেস্ট হচ্ছে ফরম্যাটের মধ্যে নিয়ে আসা, ফরম্যাটের মধ্যে তৈরি করলে ইজি হয়। তো প্রত্যেকটা জার্নাল ভাউচারের উপরেই একটা জার্নাল ভাউচার নাম্বার থাকতে পারে, আপনি এখানে নাম্বার অ্যাড করতে পারেন কোনো। তো এই ক্ষেত্রে যে জার্নাল ভাউচার নাম্বার এখানে আছে, এর পাশাপাশি ডেট থাকে। আর এই কর্নারে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাস্ট অপশনাল ফর্ম, নাম্বার একটা দেয়া আছে। তো এইটা হচ্ছে সবসময় সব জায়গায় সেম থাকে না,
জার্নাল ভাউচার জাস্ট ইজিলি তৈরি করা যায় এভাবে, যে ডাটা নাম্বার দিয়ে এবং ডেটটা দিয়ে। তারপরে আপনি একটা এখানে সেল তৈরি করবেন, যে ডেসক্রিপশন দিয়ে, রেফারেন্স বা ডেট দিয়ে, যে কত তারিখের। ডেটটা তো উপরে যেহেতু চলে গেছে, তাই এই পাশে রেফারেন্স অ্যাড করা হয়েছে। আর এখানে হচ্ছে ডেবিট এবং ক্রেডিটের ঘর। তার মানে আপনি কি পারপাসে এই জার্নালটা তৈরি করছেন, সেই ট্রানজাকশন এন্ট্রিটা, জার্নাল এন্ট্রিটা এখানে দিবেন। তো এখানে হচ্ছে যে চেক ওয়াজ ডন ফর 1500 টাকা, পেয়েবল টু জন ডোই। তো তার মানে জো ডোইর কাছে পেয়েবল, এবং দ্য পে ওয়াজ ডিউ only 1000 টাকা, which was the amount shown as charge to the appreciation on disbursement voucher. আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের এখানে যা শুধুমাত্র 500 টাকার $500 যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি আমরা এখানে, এই অ্যামাউন্টটা এখানে দেখানো হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের এখানে যে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্টটা, ওই বেসিক্যালি আমাদের এখানে সে টাকাটা দিবে, এবং সে 1500 টাকা দেওয়ার কথা, সে মাত্র দিচ্ছে হচ্ছে 500 টাকা সাপোজ দিস টাইম, এবং আরো 1000 টাকা তার ডিউ আছে। তো এইটাই মেনশন করা হচ্ছে এখানে, যে সে কত টাকা দিচ্ছে, কত টাকা দেওয়ার কথা ছিল। এখন এখানে ট্রানজাকশনটা দিলাম, যে সে নেক্সট স্টেপ হচ্ছে এত তারিখে, বা এই যে ভাউচারের একটা রেফারেন্স দিয়ে দিয়েছে যে এত তারিখের মধ্যে সে এটা পেমেন্ট করবে। আর সেই 500 টাকার একটা টোটাল ট্রানজাকশনাল ডিটেলস দিয়ে দিল, এবং চেক ইস্যু কবে করা হয়েছে, সেপ্টেম্বর সামথিং দিয়ে দিল। তো এই ক্ষেত্রে এভাবে করে আমরা রিসিভ করতে পারি, এবং এই ট্রানজাকশনটা আমরা পরবর্তীতে যখন ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে যাবে, আমরা সাপোজ ক্যাশে বা ব্যাংকের মাধ্যমে যখন টাকাটা রিসিভ করবো ফাইনালি, তখন আমরা সেটার ক্ষেত্রে জার্নাল ভাউচার থেকে আমরা চলে যাব তখন ডেবিট ক্রেডিট ভাউচারে, রিসিভ করার সাথে সাথে ক্রেডিট ভাউচার তৈরি করবো। বাট সেই পর্যন্ত আমাদের জার্নাল ভাউচারটা হয়ে থাকবে রেফারেন্স ভাউচার হিসেবে, তখন কাজ করবে আমাদের ডকুমেন্টেশনের জন্য, এটা বেস্ট। এছাড়া ডেট ইস্যু মেনশন করা যায়, চেক নাম্বার যদি থাকে সেটা মেনশন করা যায়, অরিজিনাল অ্যামাউন্ট রিপোর্টেড, কত টাকা অরিজিনাল অ্যামাউন্ট ছিল, কারেক্ট ইস্যু অ্যামাউন্ট টু বি রিপোর্টেড, সো কত টাকা। সো যাই হোক, এইটা হচ্ছে টোটাল জার্নাল ভাউচারের ওভারঅল ডিটেলস। এটার নিচেও কতগুলো আমাদের এখানে সিগনেচার অ্যাড করা হয়। তো এই সিগনেচার গুলোর মধ্যে কি কি সিগনেচার আছে, তো সেম টাইপের সিগনেচার অ্যাড করা যেতে পারে। যেমন আমি এখানে যদি নিচের দিকে আসি, হ্যাঁ, এখানে হচ্ছে প্রিপেয়ার্ড বাই অ্যাড করেছে, আর অ্যাপ্রুভ বাই, এই দুটো অ্যাড করেছে শুধুমাত্র এখানে। এখানে আরেকটা সিগনেচারও অ্যাড করা যেতে পারে, সেটা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর সিগনেচার। তো জার্নাল ভাউচারটার মধ্যে ম্যানেজিং ডিরেক্টর সিগনেচারও রাখা যেতে পারে। তবে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে অ্যাকাউন্টেন্ট যে প্রিপেয়ার করে, তার সিগনেচারটা এখানে থাকে, যে কে প্রিপেয়ার করেছে তার নিচে অ্যাকাউন্টেন্ট লেখা থাকে। আর যে হচ্ছে এই ভাউচারটা রিসিভ করে নিয়ে যাচ্ছে, যে পরবর্তীতে আমি এত টাকা পেমেন্ট করবো, এটা লেখা, সে হচ্ছে এখানে সিগনেচার করবে। তো অন্য কোম্পানির হয়ে যে এই ব্যক্তি আসবে, বা যে কাস্টমার আসবে, বা যে পেয়ার সাপ্লায়ার আসবে, সেই হচ্ছে এখানে অ্যাপ্রুভ বাই বা রিসিভ বাই এখানে সাইন করবে। তো এই হচ্ছে আমাদের জার্নাল ভাউচার, যেটা হচ্ছে দুইটা কোম্পানির মধ্যে হয়, এবং এটা হচ্ছে নন ক্যাশ রিলেটেড ট্রানজাকশন, এখনো ক্যাশ রিসিভ হয়নি। তার আগে এই ভাউচারটা রেডি করা, যখন কথোপকথন চলছে যে কবের মধ্যে টাকাটা আসবে, সেই জিনিসগুলো। তো এই হচ্ছে তিনটা ভাউচার, যে তিনটা ভাউচার আমরা ইউজুয়ালি কোম্পানি ওয়াইজ দেখে থাকি, এবং কোম্পানিরা মূলত এই ভাউচার গুলো দেখা যায় তাদের দরকারি প্রিন্টিং কোম্পানির মাধ্যমে প্রিন্টিং করে থাকে। জার্নাল ভাউচারটা যদি প্রিন্টিং নাও করে থাকে, আমরা রেডি করতে পারি এক্সেল এর মাধ্যমে বা ডকুমেন্টেশন। তো এই হচ্ছে তিনটা ভাউচার। এবার আমাদের কিছু ট্রানজাকশনস আছে, যেগুলো হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের ট্রানজাকশন, যেগুলোকে বলা হয় যে অ্যাডভান্স জার্নাল এন্ট্রি। তো এই ধরনের জার্নাল এন্ট্রি গুলো আমরা দেখি, বা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখা যায় ভুল করি এই জার্নাল এন্ট্রি গুলো করার সময়। তো এই জন্য আমি এই জার্নাল এন্ট্রি গুলোর সম্পর্কে কথা বলছি। ফার্স্ট অফ অল হচ্ছে লং টার্ম রিসিভেবল। তো এটা হচ্ছে আমার একটা জার্নাল, যে আপনি সাপোজ কোনো একটা আদার কোম্পানিকে, সেটা হতে পারে সিস্টার কনসার্ন কোম্পানি অথবা অন্য কোনো আদার কোম্পানি, যে আপনার কাছ থেকে লোন নিচ্ছে, তো সেটাকে বলা হয় নোটস রিসিভেবলস, লং টার্ম নোটস রিসিভেবলস। তো এই ক্ষেত্রে যেটা হয় যে এটা আমাদের এমন একটা অ্যামাউন্ট যেটা আমরা আসলে অন্য কোম্পানিতে ইনভেস্ট করে থাকি, তো এটা আমরা ইনভেস্টমেন্টের নাম দিই না, এটা দিই নোটস রিসিভেবলস এর নাম। এবং এটা আমাদের একরকমের এই ট্রানজাকশনটা তখন পোস্টিং করার সময়, পেমেন্টটা করার সময়, তখন আমরা যেটা করি যে নোটস রিসিভেবলস এই অ্যাকাউন্টটাকে দেই ডেবিটে, আর ক্যাশ অথবা ব্যাংকের মাধ্যমে যেহেতু পেমেন্ট হচ্ছে, তো সেই জন্য আমরা এটাকে দিই ক্রেডিটে। কিন্তু যখন আমরা সেই টাকাটা আবার রিকভার করতে থাকি, যখন তারা আবার এই যে লোনের টাকাটা বা রিসিভেবলস টাকাটা তারা আমাকে পেমেন্ট করবে, আমাদেরকে আবার পেমেন্ট ব্যাক করার সময় আমরা দেখা যায় অনেক সময় ইন্টারেস্ট ইনকাম নামে আমাদের একটা অ্যাকাউন্ট আছে। তো
তো নোট রিসিভেবলের সাথে কিন্তু সবসময় ইন্টারেস্টটাও আসে। তো আমাদের মনে রাখতে হবে নোট রিসিভেবলের ইন্টারেস্ট ইনকাম কিন্তু আলাদা করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেখানে সেই অ্যামাউন্টটা দিতে হবে। যদি আমরা সেটা ইন্টারেস্ট ইনকামের ঘরে সবগুলো ইন্টারেস্ট ইনকাম যতগুলা লোন দিচ্ছি বা ইনভেস্টমেন্ট করছি সেগুলোর ইন্টারেস্ট একসাথে, আবার নোট রিসিভেবলেরও একসাথে, তাহলে কিন্তু জিনিসটা একরকম দেখা যাবে না। তো এই কারণে যেটা করতে হবে, ইন্টারেস্ট ইনকামের নামে ইন্টারেস্ট ইনকাম অফ নোট রিসিভেবলস নামে একটা অ্যাকাউন্ট খুলতে হবে যদি আমাদের এই নোট রিসিভেবলস দেয়া হয় কোম্পানি থেকে তাহলে। তো সেক্ষেত্রে নোট রিসিভেবলস এর একটা অ্যাকাউন্ট খুলতে হবে আমাদের লেজার অ্যাকাউন্টস এর জন্য, এবং ইন্টারেস্ট ইনকাম অফ নোট রিসিভেবলস এটা আরেকটা অ্যাকাউন্ট হবে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস এ, যেটা আমরা খুলবো। এবং পরবর্তীতে যখন টাকাটা রিসিভ করব তখন নোট রিসিভেবলস অনুযায়ী যদি সাপোজ 10% টাকা আমরা এখানে রিসিভ করছি, সেটার সাথে যতটুকু ইন্টারেস্ট আসে সেই ইন্টারেস্টের পেমেন্টটা আমরা এখানে দেখাবো, এবং টোটাল টাকাটাকে আমরা ক্যাশে অথবা ব্যাংকের মধ্যে দেখাবো। যদি ক্যাশে রিসিভ করি তাহলে ক্যাশ হবে ডেবিট, যদি ব্যাংকে রিসিভ করি ব্যাংক হবে ডেবিট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নোট রিসিভেবলস এর ট্রানজাকশনটা। এটা ম্যাম হচ্ছে, একটু জিজ্ঞাসা করতে পারি, জি জি বলুন। নোট রিসিভেবল কি অ্যাকচুয়ালি মানে একাধিক থাকতে পারে না, একটা মানে এমন কি হয় নাকি যে 8টা 10টা নোট রিসিভেবল থাকতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতে পারে, অবশ্যই। হ্যাঁ, যদি নোট রিসিভেবল একাধিক হয় সেক্ষেত্রে একটা নোট রিসিভেবলের এগেনস্টে 10% ইন্টারেস্ট এটা আসতে পারে, কিন্তু যখন আরো 9টা আছে দ্যাট মিনস হচ্ছে 10টা, তো সেক্ষেত্রে আসলে আমরা কোন নোট রিসিভেবলের এগেনস্টে মানে ইন্টারেস্টটা পাচ্ছি এটা কিভাবে আর কি ক্যালকুলেশন করব? ওকে, সো এটা হচ্ছে ট্রানজাকশন অনুযায়ী তো আমাদের সেই নোট রিসিভেবলস এর ডাটাটা চলে আসবে, কিন্তু কথা হচ্ছে যে আপনি যখন ইন্টারেস্ট ইনকাম অফ নোট রিসিভেবলস দিচ্ছেন তার মানে সবগুলো নোট রিসিভেবলস ইন্টারেস্ট ইনকাম কিন্তু এখানে অ্যাড হবে। তো যদি মাল্টিপল নোট রিসিভেবলস হয় যেগুলোর মধ্যে আসলে পার্সেন্টেজটা ডিফারেন্ট হচ্ছে, তো অবশ্যই সেটার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি 2টা বা 3টা রকমের অ্যাকাউন্ট খুলতে পারি। যেমন ইন্টারেস্ট ইনকাম অফ নোট রিসিভেবলস ব্র্যাকেটে লিখতে পারি 5%, তারপর ইন্টারেস্ট ইনকাম অফ নোট রিসিভেবল ব্র্যাকেটে লিখতে পারি 10%। তাহলে যেটা হচ্ছে যে আমরা বুঝতে পারবো যে কোন নোট রিসিভেবলের ইন্টারেস্ট ইনকামটা কোনটাতে আসছে। ঠিক আছে, ইভেন নোট রিসিভেবলস এর ক্ষেত্রেও আপনি পাশে কোনো একটা রেফারেন্স আকারে কোনো কিছু ব্র্যাকেটের মধ্যে মেনশন করতে পারেন যে নোট রিসিভেবলস 10% অথবা 5%, তার মানে বুঝতে পারবেন এটা হচ্ছে সেই নোট রিসিভেবলস যেটার সাথে ইন্টারেস্ট ইনকামটাও কোনটা। তো আমরা কিন্তু মাল্টিপল অ্যাকাউন্টস ওপেন করতে পারি আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস এ, যেটা আমি ওই যে ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি দেখিয়েছি। তো তার মানে আপনার নোট রিসিভেবলস হবে ক্যাটাগরি, ওই নোট রিসিভেবল আন্ডারে মাল্টিপল নোট রিসিভেবলস হতে পারে, সেগুলোর নেম আপনি আলাদা আলাদা এরকম পার্সেন্টেজ অনুযায়ী বা অ্যামাউন্টের ধরন অনুযায়ী সেট করতে পারেন নামটা। জি, তখন কি আর কি ওই মানে যে ইন্টারেস্টের বিভিন্ন যে পার্সেন্টটা আছে তখন কি ওইগুলা ওই পার্সেন্ট ওয়াইজই কি তখন আর কি হতে থাকবে, মানে অ্যাকাউন্ট গুলো হতে থাকবে? ইয়েস, পার্সেন্টেজ অনুযায়ী তখন আমরা এখানে ট্রানজাকশন করার সময় সেই পার্টিকুলার অ্যাকাউন্টটাকে চুজ করবো। যেমন সাপোজ আমার নোট রিসিভেবলস করছি যত টাকার, সেই অ্যামাউন্টের সাথে যে ইন্টারেস্ট ইনকাম সেটা হচ্ছে 5%। তো দুইটার ক্ষেত্রে আমরা 5% নোট রিসিভেবলটা চুজ করবো এবং ইন্টারেস্ট ইনকামটা 5% চুজ করবো, চুজ করে এখানে ট্রানজাকশনটা দিব, এবং যখন আমরা নোট রিসিভেবলসটা এন্ট্রি করব ওই সময় আমরা এখানে 5%টাই এন্ট্রি করব। যদি এটা হয় 10% এর নোট রিসিভেবলস তাহলে সেই ক্ষেত্রে 10% নোট রিসিভেবলস এন্ট্রি করব, আর যখন টাকাটা রিসিভ করব তখন সেই ক্ষেত্রে নোট রিসিভেবলস 10% হবে এখানে অ্যামাউন্টটা, কারণ এই টাকাটাই এখানে রিসিভ হচ্ছে পরবর্তীতে, এবং ইন্টারেস্ট ইনকামও হবে 10% এটা। ঠিক আছে, এরকম মাল্টিপল অ্যাকাউন্টস আমরা তৈরি করতে পারি আমাদের বিজনেসের পার্সপেক্টিভ থেকে। জি জি, থ্যাংক ইউ ম্যাম। ওকে, তো এই হচ্ছে নোট রিসিভেবলস এর ব্যাপারটা। সেকেন্ড হচ্ছে যে আমরা যখন ডিভিডেন্ড পেমেন্ট করি সেটা, তো ডিভিডেন্ড পেমেন্ট করলে যেটা করি আমরা ইউজুয়ালি দেখা যায় যে বেশিরভাগ কোম্পানিতে এখন যেটা করা হয় যে ডিভিডেন্ড এক্সপেন্স হিসেবে এটাকে দেখা হয়। দেখা যায় যে ডিভিডেন্ড যখন পেমেন্ট হচ্ছে সাথে সাথে এটাকে ডিভিডেন্ড পেইড অর ডিভিডেন্ড এক্সপেন্স নামে একটা অ্যাকাউন্টে এন্ট্রি করে দিয়ে ক্যাশ অথবা ব্যাংকে সেই পেমেন্টটা দেখানো হয়। বাট আমরা তো জানি যে ডিভিডেন্ডটা কখনো আমরা মান্থলি পেমেন্ট করি না, দেখা যায় ইয়ারলি ডিভিডেন্ডটা টোটাল ক্যালকুলেশন করে দেন ওভাবে পেমেন্ট করা হয়। তো অফকোর্স যখন একটা মান্থের বা একটা পেমেন্ট থেকে যখন ডিভিডেন্ডটা বের করা হয় ক্যালকুলেট করে, আমরা দেখা যায় টোটাল ডিভিডেন্ডটা বের করে রাখি এবং এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড আমরা সেই ডিভিডেন্ডটাকে ডিস্ট্রিবিউট করি। তো আলটিমেটলি কিন্তু প্রথমেই কিন্তু ডিভিডেন্ডটা ক্যাশ বা ব্যাংকের মাধ্যমে শেয়ার হোল্ডারদের কাছে যায় না,
প্রথমে হচ্ছে আমাদের ডিভিডেন্ডটা এন্ট্রি করতে হয় যে কি পরিমাণ ডিভিডেন্ড আমাদের পেয়েবল। সো অফকোর্স আমার ডিভিডেন্ড পেয়েবল নামে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টসে, যেটার আন্ডারে আমরা ডিভিডেন্ড পেয়েবলটা এন্ট্রি করব। এন্ড তারপর পরবর্তীতে যেদিন আমরা দিব, সাপোজ আমরা এটা এন্ট্রি করছি সাপোজ জুলাই মাসে, বাট আমাদের পেমেন্ট হবে হচ্ছে ডিসেম্বর মাসে। তো আমরা জুলাই মাসে হচ্ছে এই প্রথম এন্ট্রিটা দিব যে রিটেন আর্নিংস এর কত টাকা আমাদের ডেবিটে, কত টাকা আমরা রিটেন আর্নিংস থেকে ডিভিডেন্ড দিচ্ছি সেই অ্যামাউন্টটা হবে ডেবিটে, আর ডিভিডেন্ড পেয়েবলে সেই একই অ্যামাউন্ট হবে ক্রেডিটে। তো তার মানে রিটেন আর্নিংস এর কত পার্সেন্ট আমাদের ডিভিডেন্ড হচ্ছে শুধুমাত্র ওই অ্যামাউন্টটা আমরা ডিভিডেন্ড পেয়েবলের আন্ডারে রাখবো। এভাবে করে যে কয়টা মাসে আমাদের এরকম ডিভিডেন্ড পেয়েবল হবে সবগুলো ডিভিডেন্ড পেয়েবলেই প্রত্যেকটা মাসে আমরা এভাবে এন্ট্রি দিয়ে রাখবো। এবার যখন আমরা ফাইনালি পেমেন্ট করব তখন হচ্ছে আমাদের টোটাল অ্যামাউন্ট যত টাকা আমাদের পেমেন্ট করা হবে ডিভিডেন্ড পেয়েবলে, আমি যেহেতু সেম অ্যামাউন্ট দেখাচ্ছি সেম অ্যামাউন্ট দেখেছি, অনেক সময় দেখা যায় যে প্রত্যেকটা ডিভিডেন্ড পেয়েবল এভাবে এন্ট্রি দিতে দিতে দেখা যায় টোটাল অ্যামাউন্টটা বেড়ে যায়, ডিভিডেন্ড পেয়েবলে দেখা যায় 15,000, 20,000, 50,000 এরকম হয়ে যায়। তখন সেই ক্ষেত্রে যেই অ্যামাউন্টটা যখন আমরা ফাইনালি ডিসেম্বরে এসে পেমেন্ট করি তখন ওইটা আমরা পরবর্তী যেই ডিসেম্বর মাসে আমরা এন্ট্রি করব সেটা হচ্ছে এইটা ডিভিডেন্ড পেয়েবল, সাপোজ এখানে 50,000 টাকা ডেবিট, আর সেই ক্যাশ বা ব্যাংকের মাধ্যমে যেহেতু পেমেন্ট করছি তো ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট হবে হচ্ছে ক্রেডিট। তখন ফাইনালি আমরা এন্ট্রি করব যে ক্যাশে বা ব্যাংকের মাধ্যমে সেটা পেমেন্ট হচ্ছে, তার আগ পর্যন্ত পেয়েবল অ্যাকাউন্টে সেই টাকাটা থাকবে। ঠিক আছে, তো এইটা করতে হবে আমাদের ডিভিডেন্ডস এর ক্ষেত্রে। এবার চলে আসি নেক্সট, যেটা হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেট রিলেটেড ট্রানজাকশন। তো ফিক্সড অ্যাসেট রিলেটেড যেই ট্রানজাকশন গুলো হয়ে থাকে, ফার্স্ট অফ অল হচ্ছে যখন আমরা পারচেস করি সেই সময় একরকম ট্রানজাকশন হয়, যখন আমরা সেলস করি তখন অন্যরকম ট্রানজাকশন হয়। তো যখন আমরা পারচেস করি তখন হচ্ছে আমরা দেখা যায় ইউজুয়ালি কিছু কিছু ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্ট করি। তো আমরা যখন পারচেস করি তখন দেখা যায় এই অ্যাডভান্স পেমেন্টও রেকর্ড করি না, আমরা দেখা যায় কোথাও না কোথাও লিখে রাখি যে এটা অ্যাডভান্স পেমেন্ট করা হয়েছে, জার্নাল এন্ট্রি দেই না। পরবর্তীতে দেখা যায় যখন ফিক্সড অ্যাসেটটা আসে ফাইনালি ওইটার মধ্যে তখন আমরা টোটাল অ্যামাউন্টটা লিখি। তো দেখা যায় যে 5 লাখ টাকা, সাপোজ আমি ফার্নিচার এন্ড ফিক্সচার্স এর জন্য 5 লাখ টাকার একটা পেমেন্ট করতে হবে, মানে ফিক্সড অ্যাসেট পারচেজ করতে হচ্ছে। সো সাপোজ আমাদের জানুয়ারি মাসে ফিক্সড অ্যাসেট পারচেজ করার জন্য আমরা অর্ডার করেছি 5 লাখ টাকার ফার্নিচার, এবং অর্ডার করার সময় এই 20,000 টাকা আমি অ্যাডভান্স দিচ্ছি। তো তখন অবশ্যই তাহলে আমাদের অ্যাডভান্স এই এন্ট্রিটা দিতে হবে জানুয়ারি মাসের ডেটে। আমরা তখন এই অ্যাডভান্স ফর ফিক্সড অ্যাসেট এই অ্যাকাউন্টের আন্ডারে এই টাকাটা দিব, এবং এটা দিচ্ছি ক্যাশে অথবা ব্যাংকের মাধ্যমে। তো ক্যাশে যদি দিয়ে থাকি তাহলে ক্যাশ অ্যাকাউন্ট হবে ক্রেডিটে, এন্ড দেন এই অ্যাকাউন্টের এই অ্যামাউন্টের পেমেন্ট গুলো এভাবেই রাখবো। আমাদের জানুয়ারি মাসে হয়ে গেল। তো এবার যখন ফেব্রুয়ারি বা মার্চে এসে আলটিমেটলি আমাদের ফিক্সড অ্যাসেটটা ইনস্টল করা হবে, কোম্পানিতে নিয়ে আসবে তারা অর্ডার অনুযায়ী ডেলিভার করতে। আমাদের যখন ফাইনাল ডেলিভারি পেয়ে গেলাম আমরা এই মাসে সেই ডেটে আমরা আমাদের এই এন্ট্রিটা করব। একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট ডেবিট করে দিব তখন, তার মানে ফিক্সড অ্যাসেটটা যেহেতু পেয়ে গেছে এখন ফিক্সড অ্যাসেট হচ্ছে ডেবিট, অ্যাডভান্স ফর ফিক্সড অ্যাসেট যে টাকাটা সেই টাকাটা এখন চলে যাচ্ছে ক্রেডিটে। তার মানে আলটিমেটলি অ্যাডভান্স ফর ফিক্সড অ্যাসেট ডেবিট এবং ক্রেডিট হয়ে কিন্তু জিরো অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। অ্যাডভান্স ফর ফিক্সড অ্যাসেট ফেব্রুয়ারিতে বা মার্চে এসে জিরো হয়ে যাচ্ছে, আর ফিক্সড অ্যাসেটের অ্যামাউন্টটা কিন্তু সেই পার্টিকুলার ডেটে অ্যাড হচ্ছে নতুন করে ডেবিটে। কারণ ফিক্সড অ্যাসেট যেই মাস থেকে আমরা এন্ট্রি দেই সেই মাস থেকে আমাদের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন শুরু হয়। সো অফকোর্স আমরা ওই অ্যাডভান্স এন্ট্রিটা এখানে ক্রেডিট করে দিব আর ফিক্সড অ্যাসেটটা এন্ট্রি করব। আর ফিক্সড অ্যাসেটের এই ক্ষেত্রে আমরা যে বাকি পেমেন্টটা আছে সেটাও দিয়ে থাকি, তখন সেই সময় আমরা বাকি ফিক্সড অ্যাসেটের পেমেন্টটা এভাবে দিতে পারি ফিক্সড অ্যাসেট ডেবিট আর ক্যাশ এন্ড ব্যাংক ক্রেডিট। তো এটা আপনারা টোটাল যে অ্যাকাউন্টস গুলো দেখতে পাচ্ছেন, সেকেন্ড যে এন্ট্রিটা এটার সাথে থার্ড এন্ট্রিটা কন্ট্রাস্ট করে দিতে পারেন। যেমন ফিক্সড অ্যাসেট টোটাল লিখতে পারেন 5 লাখ টাকা, অ্যাডভান্স ফর ফিক্সড অ্যাসেট লিখতে পারেন 20,000, আর ক্যাশ আর ব্যাংকে দিতে পারেন 4,80,000। তো এটা টোটাল কন্ট্রাস্ট করে দিলেও হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অ্যাডভান্স পেমেন্ট। যদি আমরা ফিক্সড অ্যাসেটের জন্য দিয়ে থাকি তাহলে আমরা এভাবে এন্ট্রিটা দিব, যে মাসে অ্যাডভান্স পেমেন্ট হবে সেই মাসে এই ট্রানজাকশন দিব, যে মাসে ফিক্সড অ্যাসেট এসে ইনস্টল করা হবে সেই মাসে এই দুটো ট্রানজাকশন দিব। ঠিক আছে, তো এই হচ্ছে ফিক্সড অ্যাসেট পারচেজ। আর যদি ন্যাচারালি আমরা ফিক্সড অ্যাসেট যেদিন পারচেজ করছি ওই দিনের মধ্যেই পেমেন্টটা দেই, সেটা একদিন পরেও যদি হয় তাহলেও আমাদের এই এন্ট্রি করতে হবে। যদি আমরা সেই দিনই দিয়ে থাকি তাহলে শুধুমাত্র আমাদের লাস্ট এন্ট্রিটা করলেই হবে, যে ফিক্সড অ্যাসেট পেমেন্ট হচ্ছে আজকেই পারচেজ করা হচ্ছে এবং আজকে থেকে আমরা ইউজ করা শুরু করছি, তার মানে সেটা হবে লাস্টের ডিস্ট্রিবিউশনটা দিলেই হচ্ছে ফিক্সড অ্যাসেট ডেবিট এন্ড ক্যাশ এন্ড ব্যাংক ক্রেডিট।
তো এই হচ্ছে দুই রকম সিনারিও, যে দুটোর ক্ষেত্রে আমরা দেখা যায় যে এই অ্যাডভান্সটা অনেক সময় বাদ দিই। দেন নেক্সট হচ্ছে সেলস অর ডিসপোজাল। তো সেলস অর ডিসপোজালের ক্ষেত্রে আমরা জানি যে সেলস প্রাইস একটা আর বুক ভ্যালু আরেকটা। বুক ভ্যালুটা হচ্ছে মূলত সেই ভ্যালু অফ ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেটটা ইউজ করতে করতে যে আমাদের ডেপ্রিসিয়েশন থাকে, ওই ডেপ্রিসিয়েশনটাকে বাদ দেওয়ার পর যে ফিক্সড অ্যাসেটের অ্যাকচুয়াল ভ্যালুটা বের হয় at the end of suppose 5 years or 10 years পর যখন আমাদের ফিক্সড অ্যাসেটের টোটাল ভ্যালুটা বের হয় ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর, সেটা হচ্ছে আমাদের বুক ভ্যালু। সো এই বুক ভ্যালুটা যদি এরকম থাকে যে সেলস প্রাইস যদি বুক ভ্যালুর চেয়ে বেশি পাই আমরা, তাহলে আমাদের জন্য এটা গেইন। যদি সেলস প্রাইস বুক ভ্যালুর চেয়ে কম পাই, তাহলে এটার জন্য আমাদের জন্য লস। আর যদি সমান সমান পাই, তাহলে গেইনও না লসও না। তো এই ক্ষেত্রে যদি গেইনও না লসও না এরকম একটা সিচুয়েশন হয় যে দুটোই হচ্ছে ইকুয়াল, তার মানে ডেপ্রিসিয়েশন এন্ড এভরিথিং বাদ দেওয়ার পর আমরা পাচ্ছি সাপোজ 1 লাখ টাকা ফিক্সড অ্যাসেট এবং 1 লাখ টাকাতেই সেল করতে পারছি, সেলস প্রাইস আমরা 1 লাখ টাকাতেই পেয়েছি, তখন সেই ক্ষেত্রে ক্যাশ এন্ড ব্যাংকে আমরা করব ডেবিট, অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশনকে করব ডেবিট, আর ফিক্সড অ্যাসেটকে করব ক্রেডিট। তো এখানে টোটাল 1 লাখ টাকাটা ফিক্সড অ্যাসেটের ঘরে বসবে ক্রেডিট, আর এখানে 1 লাখ টাকার এর পাশাপাশি হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন, যেটা ফিক্সড অ্যাসেটের মেইন ভ্যালু থেকে ক্যালকুলেট করতে করতে আমরা আসলাম, সেই টোটাল অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশনটা কত হয়েছে সেটা হবে ডেবিটে, এবং এই দুটোর মধ্যে মাইনাস করে যে টাকাটা থাকবে সেটা হবে ক্যাশ অথবা ব্যাংকে। আর এই এই ট্রানজাকশনটা বোঝার সুবিধার্থে আমি এখানে আপনাদের জন্য ফিক্সড অ্যাসেটের যে জার্নালিটা হয় সেটা আমি এই আলাদা একটা এক্সেল শিটে তৈরি করেছি উইথ ন্যারেশন, যাতে এটা বুঝতে সুবিধা হয়। তো আপনাদের প্রিভিয়াস ব্যাচে এটা প্রিভিয়াস কয়েকটা ব্যাচে আমি এটা দিয়েছি, তো অবশ্যই এটার মাধ্যমে আপনারা আরো ইজিলি বুঝতে পারবেন যে ট্রানজাকশন এটা কিভাবে হবে। তো ফার্স্ট অফ অল, যেহেতু আমি এখানে অফিস ইকুইপমেন্ট পারচেজ দেখাচ্ছি, তো আমি অফিস ইকুইপমেন্ট নিয়ে কথা বলছি। অফিস ইকুইপমেন্ট পারচেজ এন্ড ওন বাই দ্য কোম্পানি ফ্রম January 1, 2020 at the cost of 1,50,000 টাকা। তো 1,50,000 টাকার যেই আমাদের অফিস ইকুইপমেন্টটা আছে, এটা আমরা কস্ট হয়েছিল এবং জানুয়ারি 1 তারিখে কেনা হয়েছিল। তো যেহেতু দ্যাট টাইম পারচেজ, তো দ্যাটস ওয়াই আমি এখানে শর্টে লিখেছি যে ইট ওয়াজ পারচেজ অন January 1, 2020 which was 1,50,000 টাকা। ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করতে হবে, ডেপ্রিসিয়েশন ওয়াজ স্ট্রেট লাইন। সো স্ট্রেট লাইন মেথডে আমরা যদি ক্যালকুলেশন করি, সেটার ক্ষেত্রে 5 বছর ধরে নিয়েছি যে 5 বছর পর্যন্ত এই অ্যাসেটটা আমরা ইউজ করব এবং পরবর্তীতে আমরা সেল করব। আর এটা হচ্ছে সালভেজ ভ্যালু। সালভেজ ভ্যালুটা অনেক সময় আমাদের অ্যাসেটের সাথে থাকে, যে কোম্পানিগুলো আসলে এই কোম্পানিরাই আসলে সালভেজ ভ্যালুটা ফিক্স করে থাকে, এটা কোনো ফিক্সড অ্যাসেটের সাথে অ্যাড করা থাকে না, এটা কোম্পানি থেকে একটা সালভেজ ভ্যালু সেট করা হয়। সালভেজ ভ্যালুটা হচ্ছে আমার একটা ভ্যালু, যেই অ্যাসেটটা যেই পর্যন্ত যেই ভ্যালুটা আসা পর্যন্ত আমি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে পারবো। যখনই আমার এই 5,000-এর মধ্যে নেমে আসবে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে করতে, ফিক্সড অ্যাসেটের অরিজিনাল বুক ভ্যালু সালভেজ ভ্যালুর কাছাকাছি চলে আসবে, তখন আর আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করবো না। আমরা এই 5,000 টাকা থাকতে থাকতে আমরা সেই পার্টিকুলার অ্যাসেটটাকে যাতে সেল করতে পারি, যদি সেল করতে চাই সেল করতে পারি যাতে, সেই জন্য কিছু ভ্যালু আমাদের এখানে ফিক্সড অ্যাসেটের জন্য রেখে দেওয়া হয়। এই ভ্যালুটাকে বলা হয় সালভেজ ভ্যালু। সো এই সালভেজ ভ্যালুটা অনেক ফিক্সড অ্যাসেটে তারা রাখে, কোম্পানি থেকে রাখে, যেসব অ্যাসেট মনে হয় যে রিসেলেবল, সেগুলো অ্যাসেটের মধ্যে সালভেজ ভ্যালু রাখা হয় অনেক সময়। আর যেগুলো অ্যাসেট মনে হয় যে না, ইউজ করতে করতে আমরা পুরো কমপ্লিটলি ইউজ করে ফেলবো এবং তখন একসময় অকেজো হয়ে যাবে, আমরা এটাকে ডিসপোজ করে ফেলবো, এইটা হচ্ছে তখন ওই ফিক্সড অ্যাসেটের মধ্যে কোনো সালভেজ ভ্যালু থাকে না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এখানে আমাদের এই কয়েকটা জিনিস এখানে আছে। এবার যদি আমরা এখানে ন্যাচারালি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে যাই বা ধরেন রেগুলারলি ট্রানজাকশন এন্ট্রিতে দিয়ে থাকি, এরপরে অ্যাট দ্য এন্ড অফ সাম পিরিয়ড আমরা যদি এই অ্যাসেটটাকে সেল করতে যাই, তাহলে কি অবস্থাটা হতে পারে, যে ওই সিনারিওগুলাই এখানে মেনশন করেছি। তো ফার্স্টে যখন পারচেজ করছি, তো অবশ্যই জানুয়ারির 1 তারিখে আমরা এখানে সেই পারচেজের জার্নালিটা দিচ্ছি, জার্নাল। তো আমরা সেই পারচেজের জার্নালিটা দিচ্ছি যে কবে আমরা পারচেজ করছি, এবং দেন তারপর আমাদের এখানে ফাইনালি আমাদের পারচেজের যে ডিটেলসটা সেটা দিচ্ছি, যে ডেবিট অ্যামাউন্ট কত, আর ক্যাশ এন্ড ব্যাংক যেহেতু ক্রেডিট হচ্ছে ক্রেডিট অ্যামাউন্ট। দেন আমাদের ডেপ্রিসিয়েশনের যেটা আছে, এটা হচ্ছে যে আপনি প্রত্যেক বছরে, যেহেতু এখানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা দিয়েছি জাস্ট 2 মাসের জন্য, তো ফার্স্ট অফ অল ওকে,
তো এরপরে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যেটা আছে এইটা হচ্ছে ক্যালকুলেশন করা হয়েছে। বেসিক্যালি এইটার যে 5 ইয়ার্স এর ডেপ্রিসিয়েশনটা এটা স্টেটেন্ট মেথডের মাধ্যমে ক্যালকুলেশন করেছি। তো 5 ইয়ার্স এর মাধ্যমে ক্যালকুলেশন করলে পরে সালভেজ গুলো বাদ দিয়ে দেন ক্যালকুলেশন করতে হবে। তো এই জন্য এই সালভেজ গুলো বাদ দিয়ে দেন ক্যালকুলেশন করেছি। তো দেখেন এখানে আমি ইকুয়েশনটা অ্যাড করে দিয়েছি। এটার ডেটটা প্রবাবলি ভুল হয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি এটা হবে হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ প্রবাবলি হবে এটা। এটা প্রবাবলি হবে ডিসেম্বরের 1 তারিখ, কারণ ডিসেম্বরের 31 তারিখে ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা হচ্ছে। দেন তারপর ডিসেম্বরের 31, 2021। ও আচ্ছা, ফুল ইয়ারেরটা, ওকে সরি, ফুল ইয়ারেরটা ক্যালকুলেশন করা হচ্ছে না, ডেটটা ঠিক আছে। ফুল ইয়ারের ক্যালকুলেশন করা যেহেতু হচ্ছে, তো ফুল ইয়ারের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হলে অবশ্যই আপনার পুরো বছরই ধরতে হবে, মানে 5 বছরই ধরতে হবে। আর যদি এক মাস করে আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে 5 ডিভাইডেড বাই 12 করে ধরতে হবে। তো তাহলে এভাবে করে আমরা ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করতে পারবো। তো এখানে যেটা করেছি 1,50,000 থেকে 5,000 আগে বাদ দিয়ে দিয়েছি, তারপরে 5 দিয়ে বাদ দিয়েছি, ভাগ দিয়েছি, ভাগ দেওয়ার পরে এই টোটাল অ্যামাউন্ট আসছে। তো এই অ্যামাউন্টটা হচ্ছে প্রথম বছরের ডেপ্রিসিয়েশন। দেন নেক্সট ইয়ারের সেকেন্ড বছরের ডেপ্রিসিয়েশনটা হচ্ছে এটা। সো দুইটারই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এবং ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা এটা আমাদের ট্রানজাকশনের মাধ্যমে বের হলো। এবার আমরা যেটা করব যে দুইটারই এই যে তিনটা এখানে 4টা অ্যাকাউন্ট আছে, অফিস ইকুইপমেন্ট, ক্যাশ এন্ড ব্যাংক, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। এই 4টা অ্যাকাউন্টের জেনারেল লেজার ব্যালেন্স গুলো আমরা এই লেজার্স এর মধ্যে দেখতে পাচ্ছি। তো আমি এখানে জাস্ট 4টা অ্যাড করিনি, আমি জাস্ট প্রথমত 2টা অ্যাড করেছি, যেহেতু এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা দরকার হয়। তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের বিষয়টা আমাদের বুঝতে হবে। এখানে হচ্ছে প্রত্যেকবার যখন আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব, তো সেই ডেপ্রিসিয়েশনটা অটোমেটিক্যালি এখানে অ্যাড হতে থাকবে এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটা কিন্তু আস্তে আস্তে ব্যালেন্সটা বাড়তে থাকে। তো অ্যাকচুয়াল অফিস ইকুইপমেন্ট হচ্ছে আমাদের 1,50,000, ডেপ্রিসিয়েশন অফ ফার্স্ট ইয়ার হচ্ছে আমাদের 29,000, সেকেন্ড ইয়ার অফ ডেপ্রিসিয়েশন হচ্ছে 29,000 এবং থার্ড ইয়ার শেষ হয়নি, তার আগেই আমরা সেল করতে যাচ্ছি। তো যতটুকু পর্যন্ত আমাদের ইউজ করা হয়েছে সেই ডেট পর্যন্ত ডেপ্রিসিয়েশন। তো সেই কারণে এখানে আমি 12 দিয়ে দেখেন যে ভাগ করেছি। তো কারণ হচ্ছে আমি এই পুরো বছরের ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করতে যাচ্ছি, মানে এটা হচ্ছে পুরো বছরের ডেপ্রিসিয়েশন। তো এটা থেকে আমি কত মাস ইউজ করেছি, মাত্র 7 মাস ইউজ করেছি, জুলাই পর্যন্ত হয় 7 মাস। তো 7 দিয়ে এর জন্য গুণ করেছি আর ডিভাইডেড বাই 12 দিয়েছি, তার মানে এটা আপনার 7 মাসের ক্যালকুলেশনটা হচ্ছে। তো ইন টোটাল আসে ডেপ্রিসিয়েশন 74,000 সামথিং। তো এবার এখানে যে ব্যালেন্স শিট আছে দেখতে পাচ্ছি, ব্যালেন্স শিটের মধ্যে কিন্তু প্রত্যেক বছরের একটা আমাদের ব্যালেন্স শিট আপডেটটা হয়। ব্যালেন্স শিট আপডেটটা প্রথম বছরের জন্য যেটা হবে, অফিস ইকুইপমেন্ট ছিল 1,50,000, at the end of the year ব্যালেন্স শিটে আসলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে 29,000। তো আমাদের রিমেইনিং অ্যাসেট অ্যামাউন্ট হচ্ছে ভ্যালুটা হচ্ছে 1,21,000 হয়ে গেল। এবার কিন্তু আমার অফিস ইকুইপমেন্টের নতুন অ্যামাউন্ট হয়ে গেল 1,21,000। এবার 2021 এ আবার আমরা যখন ক্যালকুলেশন করব, সেইবার আমাদের অ্যাসেটটা টোটালি লিখলাম, বাট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা যেহেতু ইনক্রিজ করেছে তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা শুধু বাড়ালাম। তো এবার যখন আমি মাইনাস করব তাহলে অ্যাসেটের টোটাল ভ্যালুটা হয়ে গেল কিন্তু 92,000। এবার পরের বছর যখন আমরা থার্ড ইয়ারে 7 মান্থ ইউজ করে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা অ্যাড করব, তখন কিন্তু ওই ব্যালেন্সটা অ্যাড করব যেটা আমাদের লেজারে আছে। সেটা অ্যাড করার পর আমাদের টোটাল ভ্যালুটা আসছে 75,000 সামথিং। এবার যদি আমরা জুলাই মাসে শেষ করার পর আমরা সেল করতে যাই, অগাস্টে সেল হচ্ছে, এবার চলে আসি সেলের যে ট্রানজাকশন সেটা। সেলের ক্ষেত্রে যদি আমাদের বুক ভ্যালু ইকুয়াল টু অফিস ইকুইপমেন্ট সোল্ড হয়, তাহলে আমাদের ক্যাশ এবং ব্যাংক এই জার্নাল এন্ট্রিটা ট্রানজাকশন এন্ট্রিটা হবে এই যে ক্যাশ এবং ব্যাংক হবে ডেবিটে, অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন হবে ডেবিটে, আর ফিক্সড অ্যাসেট হবে ক্রেডিটে। তো ফিক্সড অ্যাসেট এখানে হবে টোটাল ভ্যালু উইল বি 1 লাখ। এই এখানে ফিক্সড অ্যাসেটের টোটাল ভ্যালুটা হচ্ছে 1,50,000, যেটা আমি পারচেজ করেছিলাম সেই অ্যামাউন্টটা। দেন তারপর আমাদের এখানে আছে হচ্ছে অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন। সো আমাদের অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন ইন টোটাল হচ্ছে দেখতে পেয়েছিলাম লাস্টের যেটা, এই যে this one is the balance. Account depreciation is 74,000 something. 74,000 something এটা হচ্ছে আমাদের ডেবিটে হবে এই যে। দেন তারপর ক্যাশ অর ব্যাংক 1,50,000 থেকে এটা বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা হবে ক্যাশ অর ব্যাংক, যদি আমাদের কোনো গেইন অর লস না হয় তাহলে সেটার ক্ষেত্রে। আর যদি গেইন হয় মানে হচ্ছে বুক ভ্যালুর চেয়ে যদি সেলস প্রাইস বেশি থাকে। তো দেখেন আমাদের এইখানে ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে এই জার্নালিটা করার আগে আমরা দেখি যে বুক ভ্যালুটা যেটা বের হয়েছে লাস্ট,
সেটার ভ্যালুটা হচ্ছে আমাদের এই পার্টিকুলার অ্যাসেটটার এখনের ভ্যালু, এই অগাস্টে এসে ভ্যালুটা হচ্ছে 75,000 সামথিং, আফটার অ্যাকোমোডেশন ক্যালকুলেশন করার পর, বাদ দেওয়ার পর এটা। তো ব্যালেন্স শিট অনুযায়ী এটা হচ্ছে আমাদের এখন অ্যাসেটের ভ্যালু। তো এর চেয়ে বেশি যেহেতু সেল করছি, দ্যাট মিনস আমাদের এটা লাভ হয়েছে, গেইন হয়েছে। তো যখন গেইন হয় তখন সেই ইনকাম অ্যাকাউন্টটাকে কিন্তু আমরা ক্রেডিট সাইডে দেখি। তো দ্যাট ইজ ওয়াই গেইন অন সেল অফ অফিস ইকুইপমেন্ট, এই যে কত টাকা গেইন হচ্ছে, এই 1 লাখ টাকা থেকে বুক ভ্যালুটা বাদ দিলাম, তাহলে কত টাকা বেশি পাচ্ছি ওই টাকাটার অ্যামাউন্টটা আমি এখানে দিয়েছি। দেখেন এখানে ইকুয়েশনটা দিয়ে দিয়েছি, এই যে জাস্ট ধরলেই বুঝতে পারবেন 1 লাখ টাকা থেকে আমি এটা মাইনাস করেছি, মাইনাস করার সাথে পাচ্ছি 24,000 সামথিং। তো এই টোটাল অ্যামাউন্টটা হচ্ছে আমাদের এখানে ক্রেডিট অ্যামাউন্ট। এবার আমাদের অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশনটা আমরা জানি কত টাকা, অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশনের লেজার থেকে আমরা এই ব্যালেন্সটা নিয়ে আসলাম, আর বাকি যে অ্যামাউন্টটা থাকে এই টোটাল অ্যামাউন্ট থেকে বাদ দিয়ে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ক্যাশ বা ব্যাংক। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টোটাল যে টাকাটা আমরা এখানে পাচ্ছি। সো দেন এখানে যদি লস হয়, তো যদি এরকম হয় সিনারিওটা যে 75,000 টাকা, বাট সেল প্রাইস হচ্ছে আমাদের এখানে সামথিং 70,000 সামথিং, তার মানে এই যে 5,000 সামথিং যে আমি এখানে লস করছি, তো লসটা হচ্ছে আমাদের বসবে ডেবিট সাইডে। তো অবশ্যই তখন আবারও আমরা অফিস ইকুইপমেন্ট দিব 1,50,000, লসের অ্যামাউন্টটা বের করব এই সেলস প্রাইস, বুক ভ্যালু থেকে সেলস প্রাইস বাদ দিয়ে লসের অ্যামাউন্টটা বের করব, সামথিং 5,000 সামথিং হবে। তো এটা হবে লসের অ্যামাউন্ট। অ্যাকোমোডেট ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টও আমরা জানি, লেজার থেকে নিয়ে আসবো, আর দুইটা যোগ করে মাইনাস করে টোটালটা থেকে মাইনাস করে যা টাকা থাকবে সেটা বসাবো শুধুমাত্র গ্যাস এন্ড ব্যাংক। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 3টা ট্রানজাকশন করতে হবে। আমি জাস্ট এখানে গেইনেরটা অ্যাড করেছি, যেহেতু লস গেইনটা বুঝলেই লস বা সমান সমান যদি ট্রানজাকশন হয় তাহলে সেটা বুঝাই হবে। দ্যাটস ওয়াই আমি এখানে গেইনটাই দেখিয়েছি যে সোল্ভ হয়েছে এত টাকার মধ্যে, দ্যাটস ওয়াই এটা গেইন হয়েছে। ঠিক আছে, সেভাবে করে আপনারা লস এবং সেম অ্যামাউন্টে যদি বুক ভ্যালু সেলস প্রাইস হয় এটা ট্রানজাকশন করতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। যে এটার ক্ষেত্রে আপনারা জাস্ট একটু গো থ্রু করবেন। আর এই ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে যে অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করা হয়, এটার ক্ষেত্রে অনেকেই আসলে আমাদের দেখা যায় ট্রানজাকশন করার সময় তখন দেখা যায় একটু কনফিউশন কাজ করে বেশি, যার জন্য একটু সময় করে আমি এটা তৈরি করেছিলাম যাতে এখানে বোঝা যায় যে এটা আসলে ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে। তো অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন অনেক কোম্পানির ক্ষেত্রে দেখা যায় মান্থলি ক্যালকুলেশন হয়, বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রে ইয়ারলিটা হয়। তো ইয়ারলিটার ক্ষেত্রে এভাবে করেই করতে হবে। আরেকটা জিনিস আপনাদের আইডিয়া করতে হবে, অবশ্যই নলেজে থাকতে হবে যে ডেপ্রিসিয়েশনের মেথড কিন্তু অনেকগুলা। তো ডেপ্রিসিয়েশনের মেথড আছে স্ট্রেট লাইন, ডিক্লাইনিং ব্যালেন্স, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স, এরকম অনেক মেথড আছে। ঠিক আছে, তো স্ট্রেট লাইন মেথডের মাধ্যমে যেটা আমরা করতে পারি যে যেই আমাদের অফিস ইকুইপমেন্টটা পারচেজ করা হচ্ছে, এই অফিস ইকুইপমেন্টটার উপরে বেস করে আমরা একটা পার্সেন্টেজে অ্যামাউন্টে ডেপ্রিসিয়েশন করতে পারি, পার্সেন্টেজে ডেপ্রিসিয়েশন করতে পারি, অথবা ইয়ারলি ক্যালকুলেশনের মাধ্যমে ডেপ্রিসিয়েশন করতে পারি। এটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড। দেন ডিক্লাইনিং মেথডটা হচ্ছে আপনার যে অ্যামাউন্টে আপনি ডিক্লাইন করবেন, মানে সেটা হচ্ছে যে আপনি কোনো পার্সেন্টেজে বা কোনো ইয়ার ধরছেন, তো সেই অ্যামাউন্ট থেকে আস্তে আস্তে প্রত্যেক বছর একই পার্সেন্টেজে ডাটাটা ডিক্লাইন করবে, আরো মাল্টিপল টাইমস আপনার আস্তে আস্তে ভ্যালুটা কমতে থাকবে, অ্যান্ড অ্যাট দ্য এন্ডে গিয়ে আপনার 1,50,000 থেকে খুব ফাস্ট ডিক্লাইন করে ওটা জিরোতে চলে আসবে। ডাবল ডিক্লাইনিং হচ্ছে আরো ফাস্ট, ডাবল ডিক্লাইনিং হচ্ছে আরো ফাস্ট রিকভারি করে সেই অ্যাসেটটা থেকে আমি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে বের করছি। তো এই দুটো মেথডের ক্ষেত্রে ডিক্লাইনিং এবং ডাবল ডিক্লাইনিং এগুলোর ক্ষেত্রেও সূত্র আছে, জাস্ট আমরা ওটা অ্যাপ্লাই করে করতে পারবো ডেপ্রিসিয়েশনটা। তবে এই ডেপ্রিসিয়েশন মেথডটা চুজ করার দায়িত্বটা হচ্ছে কোম্পানি ইউজুয়ালি করে বা অ্যাকাউন্টেন্ট ডিসাইড করে থাকে। বেসিক্যালি হচ্ছে যে যখন আমরা একটা অ্যাসেট লং টার্ম ইউজের জন্য কিনবো, আর যখন আমাদের কনসেপ্টই থাকবে এরকমটা যে আমরা পুরা জিরোতে এটাকে ডিক্লাইন করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি অ্যাসেটটাকে নিজেরা ইউজ করতে, যে কয়দিন ভালো থাকে সে কয়দিন, যখন আবার ভালো একটা প্রাইস পাবো বা সেল করার ইচ্ছা করবে ওই সময় আমরা সেল করতে পারি। যাতে যদি এরকম পজিশনের এরকম যদি অ্যাসেট আমরা কিনি, সেটা হতে পারে অফিস ইকুইপমেন্ট, কম্পিউটার ইকুইপমেন্ট অথবা মেশিনারি, তো সেই ক্ষেত্রে তখন আমরা ডেপ্রিসিয়েশন মেথডটা চুজ করি হচ্ছে স্ট্রেট লাইন মেথড। ঠিক আছে, এবং যদি আমরা না চাই যে খুব ফাস্ট ডিক্লাইন করুক তাহলে সেক্ষেত্রে আমরা স্ট্রেট লাইন মেথড চুজ করি।
আর যদি চাই যে আমরা খুব ফাস্ট ডিক্লাইন করি এবং টাকাটা রিকভার হোক, তখন সেক্ষেত্রে আমরা ডিক্লাইনিং মেথড ইউজ করি। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় আমরা অ্যাসেটের পার্সেন্টেজ বা ইয়ার্স এটা কোম্পানি চুজ করে, এটা আমাদের হাতে থাকে না যে ইয়ার্সটা করলে ভালো হবে না পার্সেন্টেজ করলে ভালো হবে, এটা কোম্পানি করে থাকে। এটা ক্ষেত্রে আপনার কোনো বাউন্ডারিজ নাই যে আপনাকে এত পার্সেন্টেজ সিলেক্ট করতে হবে আর এত ইয়ার্স সিলেক্ট করতে হবে, এরকম কিছু। জাস্ট যে কয় বছর ইউজ করার মতো হতে পারে সেই কয় বছর ধরা যেতে পারে এখানে। দেন নেক্সট হচ্ছে, যদি মনে হয় যে একটা অ্যাসেট পারচেজ করছি কিন্তু অ্যাসেটটাকে ইউজ করতে করতে এটার ভ্যালুটা জিরো হয়ে যাবে, এটা আর পরবর্তীতে রিসেলেবল না। যেমন কিছু কিছু মেশিনারিজ এর ক্ষেত্রে এটা হয় যে মেশিনারিজ আর সেল করা যায় না। অনেক সময় দেখা যায় মেশিনারিজ ড্যামেজ হয়ে গেলে ওইটা আর রিসেলেবল না, ওটা ইউজ করা যায় না, ওটার পার্টস নাই, ওটার সেল করা যাবে না। তো এরকম কোনো মেশিনারিজ হলে অবশ্যই সেই ক্ষেত্রে আপনি এখানে ডিক্লাইনিং মেথড বা স্ট্রেট এন্ড মেথড ইউজ করতে পারেন। ডিক্লাইনিং মেথড ইউজ করে সেটাকে ডিক্লাইন করে জিরোতে নিয়ে যেতে পারেন। সেটার ক্ষেত্রে কোনো সালভেজ ভ্যালু থাকবে না, সেটার ক্ষেত্রে আপনি ডিক্লাইনিং মেথডও ইউজ করতে পারবেন এবং এখানে ইয়ার্স বা পার্সেন্টেজ যে কোনো মাধ্যমে আপনি ডিক্লাইন করতে পারেন। এন্ড আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে কিছু কিছু মেশিনারিজ থাকে আর কিছু কিছু থাকে যে অফিস ইকুইপমেন্ট না, কম্পিউটার ইকুইপমেন্ট। কম্পিউটার ইকুইপমেন্ট কিছু কিছু থাকে যে ড্যামেজ হলে আমরা সেল করতে পারি না বা পার্টস পাই না, সেক্ষেত্রে তখন আমরা ডিক্লাইনিং বা ডাবল ডিক্লাইনিং মেথড ইউজ করি। তো এই হচ্ছে বিভিন্ন মেথড ইউজ করার পারপাসটা যেটা বললাম। এভাবে আপনারা দেখতে পারেন কিছু তো অ্যাডভান্স কিছু মানে আসলে জেনারেল কিছু রুলস আছে ডেপ্রিসিয়েশনের এরকমই, কিন্তু যদি এটাতে মডিফাই করতে চান বা যদি এটাতে বেটার ওয়েতে ডেপ্রিসিয়েশনটাকে আকর্ষণ করতে চান, সবচেয়ে বেস্ট হচ্ছে ইনিশিয়াল স্টেজে স্ট্রেট লাইন মেথডটা ইউজ করা। আর যদি মনে হয় যে ওটাকে পুরো জিরো করে ফেলবো আমরা, অ্যাসেটটা পুরোটাই আমরা ইউজ করব, তাহলে সেই ক্ষেত্রে ডিক্লাইনিং মেথড। দ্যাটস ইট। ঠিক আছে? সো কারো কি কোনো কোশ্চেন আছে ফিক্সড অ্যাসেট নিয়ে অথবা ডেপ্রিসিয়েশন কোনো কিছু নিয়ে? ওকে, তো আজকে যে টপিক গুলো নিয়ে ডিসকাস করলাম, আপনারা আশা করি এই টপিক গুলো দেখবেন আর হচ্ছে ইন ডিটেলস একটু দেখবেন আর প্র্যাকটিসটা করে দেখবেন যে পারছেন কিনা। এখানে যেভাবে আমি ডাটাটা তৈরি করেছি বা যেভাবে বের করেছি, আপনারা অন্যরকম ডাটা দিয়ে ইউজ করে দেখবেন যে করতে পারছেন কিনা কাজগুলা। ঠিক আছে? আর অবশ্যই আমাকে নেক্সট ক্লাসে জানাবেন যদি করতে কোনো সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয়, অবশ্যই সেটা আমাকে জানাবেন। আর জার্নাল ট্রিক্স গুলো দেখবেন, এটা সবগুলো জার্নাল ট্রিক্সই একই। তবে ইশরাফিল ভাই যেটা মেনশন করেছেন যে একটা ডাটা চাচ্ছেন টোটাল আর কিছু ট্রানজাকশন নিয়ে, এরকম একটা লিস্ট যেটার মাধ্যমে আপনি ইজিলি জার্নাল এন্ট্রি গুলো দেখতে পাবেন এবং যে কোনো রেফারেন্সে সেই জার্নাল এন্ট্রি গুলো ইউজ করতে পারবেন। সো ওরকম কোনো রিসোর্সেস আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, তবে সেটা আজকের জার্নাল এন্ট্রির সাথে আমি শেয়ার করছি না। তবে এটা আমি একটা স্পেশাল আপনাদের জন্য ডকুমেন্ট তৈরি করা আছে, এটা আমি প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা ব্যাচের শেষে দিয়ে থাকি। ওই ডকুমেন্টের মধ্যে আমাদের ভ্যাট নিয়ে ট্যাক্স নিয়ে কিছু আপডেট নিয়ে থাকে। তারপর ওই ডকুমেন্টের মধ্যে আমি এরকমও অ্যাড করেছি কিছু কিছু জিনিস, যেমন ধরেন কিছু অ্যাডভান্স জিনিসপত্র যেগুলো আপনাদের ধরেন নর্মালি গাইডেন্স গুলো দরকার হয়, যেমন আইএফআরএস পদ্ধতি, গ্যাপ সিস্টেমের স্ট্যান্ডার্ডস গুলো, তারপর কি কি স্ট্যান্ডার্ডস ফলো করে কোম্পানি প্রসেস করতে পারে কাজগুলো। তারপর অনেক সময় দেখা যায় এই স্ট্যান্ডার্ড গুলো তো আপডেট আসে, তো ওই আপডেট গুলো নিয়ে ডিসকাশন আছে ওই পার্টিকুলার আর্টিকেলস গুলোতে বা ওয়েবসাইট গুলোতে। তো সেই ওয়েবসাইটস এর আর্টিকেলস গুলোর লিঙ্কস গুলো অ্যাড করেছি। ওই ধরনের কিছু রিসোর্সেস আছে, কিছু পিডিএফস আছে, কিছু আছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক, কিছু আছে অ্যাকাউন্টিং এর উপরে বেস করে বিভিন্ন টপিক শেখার ওয়েবসাইট। তো ধরেন আপনি একটা পার্টিকুলার টপিকসে আটকে গিয়েছেন বা কোনো একটা পার্টিকুলার প্রসেস দেখতে চাচ্ছেন, তো কোন ওয়েবসাইটে গেলে আপনি প্রপারলি সেই প্রসেসগুলো দেখতে পাবেন বা নিজের সেলফ লার্নিংটা করতে পারবেন ফর লং টাইম। তো এই ধরনের কিছু ওয়েবসাইট আমি আপনাদেরকে শেয়ার করব। তো এরকম কিছু রিসোর্সেস আমার কাছে রেডি করেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করব, সেটার সাথে আমি আপনাদের জার্নালের রিসোর্সেসটাও শেয়ার করে দিব। ওকে এভরিওয়ান, আপনার মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে আজকের সবকিছু রিভিউ করার পর নেক্সট ক্লাসে অবশ্যই কোশ্চেন করবেন। আর নেক্সট ক্লাসে আমরা যে টপিকগুলো নিয়ে ডিসকাস করব সেগুলো হচ্ছে স্পেশাল জার্নাল এন্ট্রি নিয়ে ডিসকাস করব, কিছু স্পেশাল জার্নাল এন্ট্রি আর স্পেশাল লেজার এন্ট্রি। এরকম কিছু অ্যাকাউন্টস আছে যেমন অ্যাকাউন্টস পেয়েবল আর রিসিভেবল। এগুলোর ক্ষেত্রে যেমন ফিরোজ ভাই আমাদেরকে একটা কোশ্চেন করেছিলেন অনেক আগে, সেটা প্রথম দিকের ক্লাসে,
যে যদি মাল্টিপল কাস্টমার থাকে বা সাপ্লায়ার্স থাকে তাদের ক্ষেত্রে কিভাবে আমরা এন্ট্রি দিতে পারি এবং ইজিলি ফাইন্ড আউট করতে পারি যে কোন সাপ্লায়ারের পেমেন্ট কোনটা, কোন কাস্টমারের পেমেন্ট কোনটা। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। আর এর পাশাপাশি ব্যাংক রিকনসিলিয়েশন আছে, ক্লোজিং এন্ট্রি আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। ক্যাশ ফ্লোর ব্যাপারে কি ম্যাম কোনো ডিসকাশন করা হবে নাকি? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অবশ্যই 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 ভাইয়া, ইয়েস। আমরা একটা টেমপ্লেট তৈরি করব, সেটার মধ্যে হচ্ছে সবগুলো প্রসেসে আমরা ডাটাগুলো অ্যাড করব এবং টেমপ্লেটটার মাধ্যমে আমরা অটোমেট করবো পুরো অ্যাকাউন্টিং প্রসেসটাকে। সে তারপরে লাস্টের যে ক্লাসটা থাকবে, লাস্টের ক্লাসটাতে আমি ক্যাশ ফ্লো ইন ডিটেইলস ডিসকাস করবো আপনার সাথে। লাস্টের ক্লাসটাতে মানে মেইনলি আমি টেমপ্লেটটা তৈরি করার পর টেমপ্লেট রিলেটেড আরো যাবতীয় যত রকম ডিসকাশন থাকে বা ধরেন আপনার অ্যাকাউন্টিং প্রসেস বাদেও আরো যত রকম আসলে কাজগুলো থাকে সেগুলো আমি ডিসকাস করি। তো অবশ্যই ইনশাল্লাহ আমি ডিসকাস করে দিব। আর আরেকটা ব্যাপার হচ্ছে আজকে যে টাইপের আসলে জার্নাল আমরা দেখলাম, মানে এইভাবেই কি মূলত জার্নাল করে আসলে আমরা ওই জার্নাল করে তারপর হচ্ছে লেজার ক্রিয়েট করে তারপর কি বলে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, মানে এই প্রসেসিং এ যাবে না মানে আরো কিছু ডেভেলপ ক্যাটাগরি সিস্টেম আছে? মানে আমি বলতেছি বিষয়টা এরকম যে আমি এক জায়গা থেকে জার্নাল করব, তো ওইখান থেকে অটোমেটিক্যালি লেজার তৈরি হয়ে যাবে। আর লেজার তৈরি হওয়ার পরে ওই লেজার মানে হয়তো বা এক্সেলে কিছু ফরম্যাটিং চেঞ্জ করে ট্রায়াল ব্যালেন্স আনা যেতে পারে, আর ট্রায়াল ব্যালেন্স জি থেকেই জি, আমাদের টেমপ্লেটটা ওভাবেই তৈরি হবে। ইয়েস, আমাদের টেমপ্লেটটা ওভাবেই তৈরি হবে যে এই প্রসেসেই আমরা যাব, যে প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের হাত দিতে হচ্ছে না, একটা জায়গাতে হাত দিলে আমাদের বাকি যে শীটগুলো আছে ওগুলোতে আপডেট হয়ে যাবে। তো ওভাবেই আমরা যাব। দ্যাট মিন্স হচ্ছে মানে জার্নাল করলেই অটোমেটিকলি ওই জিনিসগুলো ক্রিয়েট হয়ে যাবে। ওটা কি আমাদেরকে লাস্টের দিকে দেওয়া হবে, ক্লাস শেষের দিকে নাকি এই জাস্ট আমাদের একটা কোর্স ক্লাস শেষ হওয়ার পর? পরেই, একটা ক্লাস পরেই আপনার টেমপ্লেটটা পেয়ে যাবেন পুরোটাই। তো আমি ক্লাসের টেমপ্লেটটা তৈরি করেই দেখাবো, তো অবশ্যই ক্লাসটাই পেয়ে যাবেন পুরোটাই, ঠিক আছে? জি জি, গ্রেট, থ্যাংক ইউ ম্যাম। ওকে। সো এছাড়াও যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, আপনাদের কোম্পানিতে বিভিন্ন প্রবলেম থাকতে পারে, তো ওগুলো আমরা ডিসকাস করবো ক্লাসে। তো আমাকে অবশ্যই জানাবেন, নোট করে রাখবেন, কোনো কিছু যদি ভুলে না যান যাতে, তো নোট করে রাখবেন, মাঝে মাঝে জিজ্ঞেস করবেন। তো কোনো সমস্যা নেই। ওকে, আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম। আবার একটা কোশ্চেন করবো। ইশরাফুল ভাইয়া, জি জি বলুন। কোশ্চেনটা আমি লিখে রাখছিলাম, এটা তখন চেক করি নাই। হ্যালো, জি বলুন। আমরা যখন ইনভেন্টরিতে যখন কোনো জিনিস পারচেজ করে নিয়ে আসি, যেমন সিমিলার আইটেম অর্থাৎ ইউনিক কোড বা একটা আইটেম কোড থাকে, সেম থাকে, কিন্তু আমরা যখন বাইরের দেশ থেকে যখন এটা ইম্পোর্ট করে নিয়ে আসি, মানে পারচেজ করে নিয়ে আসি, তখন এর প্রাইসটা কিন্তু আমরা যতবার পারচেজটা করি এক একবার কিন্তু এক এক রকম প্রাইসটা হয়, পারচেজ প্রাইসটা যখন Right. হয়তো কম বেশি হয়। তো যখন এটা কম বেশি হয় আমরা কস্টিং করার পরে যেটা তখন একটা সেলস প্রাইসটা যখন নির্ধারণ করি, ওইটার বেস করে কিন্তু আমরা, যেহেতু খরচ বাড়লে কিন্তু আমার সেলস প্রাইসটাও বাড়বে, তাই না কি? Exactly. হ্যাঁ, আমরা যখন সফটওয়্যার যখন এন্ট্রি দিচ্ছি তখন ওই প্রাইসটা কিন্তু কিউমুলেটিভ হিসেবে কিন্তু আমার কিন্তু প্রাইসটা কিন্তু নিচ্ছে, কস্ট প্রাইসটা কিউমুলেটিভ ভাবে নিচ্ছে, আবার সেলস প্রাইসটাও কিউমুলেটিভ ভাবে নিচ্ছে। এই প্রসেসটা কি ঠিক আছে? হ্যাঁ, Hello? এখন সফটওয়্যারে ধরেন আপনি সফটওয়্যারে যখন এন্ট্রি করছেন, আপনি সফটওয়্যার ইউজ করছেন ট্যালিটা না? হ্যাঁ, আমরা শুধু এটা কস্টিংটা করে দিই, আর যারা আছে ইনভেন্টরিতে যারা আছে ওরা ও ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এইটার প্রসেসে কোনো প্রবলেম নেই, তবে এটা হচ্ছে একটা ভাবে করা যায়, যেটা হচ্ছে কমিউনিটিভ সিস্টেমে যেটা বললেন, হ্যাঁ এটা করা যায়। আরেকটা হচ্ছে যে ম্যানুয়ালি আমরা যদি বের করতে চাই যে কত টাকার আসলে এখানে প্রাইসিং এর তফাৎটা আছে, সেই অনুযায়ী এই ভ্যালুটা আমরা অ্যাড করি। তো এটা হচ্ছে ম্যানুয়াল ক্যালকুলেশনটা, ওই একই রকমই কাছাকাছি অ্যামাউন্টই আসবে, তো প্রবলেম নেই ভাইয়া। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আর কোনো কি ওয়ে আছে যে এই ওয়ে ছাড়া সে আমি 10টা এলসির মাধ্যমে পারচেজ করে আসলাম, 10টা এলসি পারচেজ প্রাইসটা কিন্তু, আর আমি অবশ্যই সেলস প্রাইসটাও ভিন্ন হবে, সেলস প্রাইসটা আমরা নির্ধারণ করে দিই। তো এটাই আমি বলতেছি, এটা ছাড়া কি আর কোনো ওয়ে আছে যেটা সেলস প্রাইসটা বা কস্ট প্রাইসটা ইয়ে করে নিয়মিত করা যায়?
আপাতত যেহেতু ইনভেন্টরির ক্ষেত্রে যেহেতু আমরা ট্যালি ইউজ করে দেখেছি যে আসলে প্রাইসটা ঠিক মতো এখানে ক্যালকুলেট করা যাচ্ছে, বা ধরেন আপনার ওখানে যে ভেরিয়েন্সটা থাকে ওটা বের করা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আর তেমন কোনো একটা ডিফারেন্ট কিছু ইউজ না করলেই ভালো হবে, কারণ আপনি যেহেতু একই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো আমার মনে হয় যে এটা ঠিক আছে, আপনার কোম্পানির জন্য এটা ঠিক আছে। ওকে, এটাই আমি লিখে রাখছি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওকে এভরিওয়ান, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।